ইরা আপু, তুমি আমার রুমে কেন এসেছো? কেন? তোর রুমে আসলে কি তোর রুমটা অপবিত্র হয়ে যায় নাকি? এমন ভাব করছিস মনে হয় রিমে সবসময় তুই ইমানদারি হয়ে পড়ে থাকিস, আর আমাকে সবসময় এইসব জায়গায় আপু আপু করিস কেন? তোর কোন জন্মের আপু আমি? ইরা কথাগুলো বলে মুখ ভেঙচি দিয়ে রাজের রুম থেকে বেরিয়ে যায়। রাজ দরজা বন্ধ করে টানা শ্বাস ফেলে। তার মুখে হালকা বিরক্তি, কিন্তু চোখে হাসি লুকোনো। রাজ মনে মনে বলে, এই মেয়েটা একদিন আমাকে পাগল করে ফেলবে। আপু বললে আবার রাগ করে কেন? আর ও তো আমার চাচাতো বোন, 2 বছরের বড়। মানে এখন ওকে কি বলে ডাকবো? ইরাল্যান্ডের রানী? রাজ কথাগুলো বলে একাই হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে ফোনে একটা মেসেজ আসে। তোর রুমে গিয়েছিলাম একটা বই নিতে, এখন বইটা আমার কাছে রাখলাম, কালকে এসে বইটা নিয়ে যাস। রাজ মাথা চুলকায়, তারপর উত্তর দেয়। বইটা আমার, আর তুই নিয়ে গেলি, এটা ডাকাতি করা হলো না? ইরা মেসেজটা দেখে রিপ্লাই দেয়। তোর মতো বিরক্তিকর ছেলের বই ঢাকাটাই আমার সবচেয়ে বড় শাস্তি। রাজ হেসে গড়িয়ে পড়ে, তারপর বিছানায় শুয়ে পড়ে, ফোন হাতে নিয়ে বলে, বিরক্তিকর বললেও আজ যদি না আসতো, রুমটা একদম ফাঁকা ফাঁকা লাগতো। একটু চুপ থেকে আবারও মেসেজ টাইপ করে। কালকে রুমে আসিস বইটা আনতে, মানে বই ফেরত দিতে। ইরা রিড করে কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর শুধু একটা ইমোজি আসে, হার্ট ইমোজি। রাজ হালকা হেসে বলে, আহা, রাগও করে, আবার হার্টও পাঠায়। এই মেয়েকে বুঝবো কিভাবে? এরপর রাজ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজের রুমে এখনও হালকা অগোছালো অবস্থা। টেবিলে ঠান্ডা কফির কাপ আর পাশে মোবাইল পড়ে আছে। হঠাৎ দরজায় খটখট শব্দে রাজ অলস গলায় বলে উঠল। কে আবার সকাল সকাল? দরজা খুলতেই ইরা ঢুকে পড়ে, হাতে রাজের সেই বই। এনে তোর প্রিয় বই, সারা রাত পড়েছি। এত বোরিং বই কেউ লেখে? রাজ ঘুম ঘুম চোখে ইরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আহা, মানে পড়েছিস, আবার ফেরতও দিয়েছিস? এত কেয়ারিং আপু কোথায় পাওয়া যায় বলতো? রাজের মুখে আপু শুনে ইরা চোখ পাকিয়ে রাজের দিকে তাকিয়ে বলে, আবার শুরু করলি আপু? কাল তো বলেইছিলাম আমি তোর কোন জন্মের আপু, আমাকে আবার কেন আপু বললি? আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে, তাহলে ইরু বলি। না, নাম বিকৃতি চলবে না। রাজ ইরার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে। তাহলে কি বলবো, বেবি ইরা? ইরা রাজের কানে চিমটি কেটে বলে, আর একবার এমন বলবি, কফির মগটা ভেঙে না মাথা ফেটে ফেলবো। ঠিক আছে, তাহলে আপুও না, বেবিও না, তাহলে মহামান্য মায়াবতী বলি। ইরা ঠোঁট পাকিয়ে রাজের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, হুম, শোনাই বন্ধ না, চাইলে তুই আমাকে সবসময় মায়াবতী বলেই ডাকতে পারিস। দুজনেই হেসে ওঠে। রাজ টেবিলে বসে কফি ঢালে, ইরার জন্য এক কাপ নেয়। এই নে কফি কা, রাগটা কমে যাবে। আমার রাগ ছিল নাকি? কাল রুম থেকে বের হওয়ার সময় দরজা ধাক্কায় প্রায় কবজাটা খুলে গিয়েছিল। সেটা কি ভালোবাসা ছিল মায়াবতী? ওইটা তুই বুঝবি না, ওইটা দরজা না, ভাগ্যের ধাক্কা ছিল। ভাগ্যে যদি এমন হয় তাহলে রোজ রাগ করবে, আর রোজ আমার রুমে আসিস। ওটা কি ইনভাইট না ফাঁদ? দুজনের চোখ এক দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। চুপচাপ একটা মিষ্টি নীরবতা নেমে আসে। ইরা হালকা হেসে কাপটা রেখে বলে, ঠিক আছে, আজ যাচ্ছি, তবে কাল সকালে তোর রুমে গুছিয়ে দেবো। রাজ অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে বলে, বিনামূল্যে নাকি? না, শর্ত আছে, আপু বলবি না, মায়াবতী বলবি। রাজ হেসে মাথা নেড়ে বলে, ঠিক আছে মহামান্য মায়াবতী, কাল সকালে তোর জন্য রাজপ্রাসাদ তৈরি থাকবে। দুজনেই হেসে ফেলে। ইরা দরজা দিয়ে বের হয়, কিন্তু যাওয়ার সময় একবার ফিরে তাকিয়ে বলে, রাজ, বইটা কিন্তু ইচ্ছে করে নিয়ে গেছিলাম। রাজ মুচকি হেসে বলে, হ্যাঁ আমি জানি, কারণ বইটা নয়, গল্পটা আমার। ইরা হাসতে হাসতে চলে যায়। রাজ কফির কাপ হাতে বসে থাকে, ঠোঁটে সেই অচেনা হাসি। বিরক্তিকর মেয়েটাই মনে হয় আজকাল সবচেয়ে প্রিয়। পরদিন সকালে রাজ রুমে বসে হেডফোনে গান শুনছে, চুল এলোমেলো, হাতে কলম দিয়ে কিছু লিখছে ডায়েরিতে। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। রাজ দরজা খোলে আর দেখে ইরা দাঁড়িয়ে, হাতে ঝাড়ু, এক গাদা খবরের কাগজ, মুখে চওড়া হাসি। রাজ মাথায় হাত দিয়ে বলে ওঠে, উফ, এটা কি রোম গোছানো ব্রিগেড নাকি ঝাড়ুর বাহিনী? ইরা রাজের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, কথা কম বল, কাজ বেশি কর।
আজ থেকে তোর রুম হবে পরিষ্কার, পরিপাটি ও পবিত্র। আচ্ছা, পবিত্র কথাটা শুনে ভয় লাগছে। আবার তুই কোনো উপদেশ দিবি না তো? চুপ, টেবিলের দিকে ভালো করে দেখ। ওই কফির দাগটা 2 দিন ধরে পড়া, ধুয়ে ফেলবি না? রাজ ঠোঁট কামড়ে কফির কাপ হাতে নেয়। এখনই ফেলছি, মহামান্য মায়াবতী। সে কাপ তুলতে ইরা ঝাড়ু ঘুরোতে ঘুরোতে টেবিলে ধাক্কা দেয়। ঠাস করে কফি একেবারে রাজের ডায়েরির উপর পড়ে যায়। রাজ চিৎকার করে বলে। আহ, আমার ডায়েরি? ইরা চোখ বড় করে বলে ওঠে। উফ, সরি 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 সরি, আমি দেখিনি, আমি কফি না দেখেই ঝাড়ু দিয়েছি। রাজ তাড়াতাড়ি টিস্যু দিয়ে মুছতে থাকে। কিছু পৃষ্ঠা ভিজে গেছে, একটা খুলে পড়ে যায়। ইরা নিচু হয়ে সেটা তুলে নেয়। তারপর পড়ে যায় কয়েকটা লাইন। ইরা আবারও ছেঁড়া পাতা তুলে পড়তে শুরু করে। ইরার হাসিটা অদ্ভুত। রাগ করলে যতটা ভয় পায়, হাসলে ততটা শান্তি লাগে। ইরা স্তব্ধ হয়ে যায়। রাজ সেটা টের পেয়ে ছিনিয়ে নিতে যায়। রাজ ইরা থেকে ছেঁড়া পাতাটা নেওয়ার জন্য বলে। এটা দে, এটা তো আমার, মানে রিসার্চ নোট। রিসার্চ? আমি নাকি টপিক? না না, মানে তুই তো এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার। রাজের কথা শুনে ইরা জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে ইরা বলে। এক্সপেরিমেন্ট ক্যারেক্টার? ও তাই তো, তোর মস্তিষ্কে ইরা নাম একটা ভাইরাস ঢুকেছে, তাই না? রাজ একটু ন্যাকামি অভিনয় করে বলে। সেই ভাইরাস এখন পার্মানেন্ট সফটওয়্যার। ইরা হেসে ফেলে। তারপর হঠাৎ গম্ভীর মুখ করে বলে। জানিস, এই ভাইরাস কিছু সহজে যায় না। রাজ ইরার চোখে তাকিয়ে নরম স্বরে বলে। আমি তো চাচ্ছিও না এই ভাইরাস না যাক। দুজনের চোখ আবারও আটকে যায়। নীরবতার মধ্যে একটা হালকা সুর বয়ে যায় বাইরের জানালায় হাওয়া, কফির গন্ধ, দুজনের অদ্ভুত মুগ্ধতা। ইরা রাজের দিকে তাকিয়ে হালকা হেসে বলে। আচ্ছা রাজ, রুমটা গোছাতে এলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুই আমার মাথাটা এলোমেলো করে দিলি। ইরার কথা শুনে রাজ জোরে হাসতে হাসতে বলে ওঠে। তো কি বলবো, আমার রুমে ঢুকলেই এমন হয়। দুজনেই একসাথে হেসে ওঠে। রুমে এখনো কফির দাগ, কাগজ ছড়ানো, আর মাঝখানে দাঁড়িয়ে আছে রাজ আর ইরা। দেখ, তোর রুম গুছাতে গুছাতে ক্ষুধা লেগেছে, কিছু রান্না করবি না তুই? আচ্ছা তুই বস, আমি নুডলস রান্না করে নিয়ে আসি। ওমা, তুই রান্না করতে পারিস? আত্মবিশ্বাস আছে, পারবো না কেন? ইউটিউব আছে, মন আছে, আর সামান্য কিচেন আছে, এটাই যথেষ্ট। রাজের কথা শুনে ইরা হাসতে হাসতে রাজের খাটের উপর পড়ে যায়। 1 মিনিট পর ইরা উঠে বলে। আমি জানি এই মনটাই শেষে পড়বে। কথাটা বলে ইরা আবারও হাসতে শুরু করে। তুই তুই আমাকে নুডলস খাওয়াবি? আল্লাহ, তুমি আমাদের একটু শক্তি দাও, আমি যে আর হাসতে পারছি না। উফ, আচ্ছা চল, আমি আজ তোর জন্য রান্না করবো। সামান্য নুডলস বানাতে ভিডিও লাগে? আমি প্রফেশনালভাবে করি, শিল্পীর মতো। রাজ ডিম ফাটাতে যায়। ঠাস করে পুরো ডিম ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। ইরা রাজের কাণ্ড দেখে আরও হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে ওঠে। নুডলস না, মনে হচ্ছে তুই তুই একদম কি বলে এক্সপ্লোশন বানাচ্ছিস। রাজ চুপচাপ দাঁড়িয়ে ইরার মায়াবী মুখের হাসির দিকে তাকিয়ে আছে। ইরা হেসেই চলেছে। রাজ ইরার দিকে তাকিয়ে করুণ স্বরে বলে ওঠে। ভুল হয়েছে, এটা প্র্যাকটিস রান। রাজ আবার একটা ডিম নেয়। এবার সঠিকভাবে ফাটায়, কিন্তু লবণ খুঁজে পাচ্ছে না। এরা লবণ কোথায়? আমি কি তোর লবণ রাখার দায়িত্বে নাকি? তুই তো আমার জীবনের স্বাদ, তাই ভাবছিলাম তুই হয়তো লবণটা লুকিয়ে রেখেছিস। এসব ডায়লগ ইউটিউব থেকে শিখেছিস নাকি, নাকি মেয়েদের মন গলানোর কোর্স করেছিস? রাজ চুপচাপ প্যানের দিকে তাকিয়ে বলে। তোর সামনে এলেই মনটা গলে যায়, কোর্সের দরকার পড়ে না মায়াবতী। ইরা কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর কৃত্রিম গম্ভীর ভঙ্গিতে বলে। ডিমটা নেড়ে দে, নাহলে আমি গলে যাব আর নুডলস পড়ে যাবে। রাজ তাড়াতাড়ি নেড়ে নুডলস ঢেলে দেয়, কিন্তু নুডলস প্যানে লেগে যায়। ওহ নো, এটা তো মিশন ফেল। মিশন না, এখন এটা অ্যাবস্ট্রাক্ট আর্ট। দুজনেই হেসে গড়িয়ে পড়ে। ইরা হাসির ফাঁকে বলে ওঠে। চল এবার আমি করি। ইরার মুখে রান্না করার কথা শুনে রাজ নাটুকে ভঙ্গিতে বলে ওঠে। মায়াবতী নিজে রান্না করবে, আমি কিচেন ছাড়ছি, বাই মায়াবতী। ইরা এগিয়ে এসে সুন্দর করে অমলেট বানিয়ে ফেলে। রাজ এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে বলে।
আমি বুঝে গেছি আমার কিচেনে একটাই উপাদান কম ছিল। কি সেটা? রাজ ইরার পাশে গিয়ে মুচকি হেসে বলে। তুই। ইরা চুপ করে তাকিয়ে থাকে, তারপর হেসে বলে, তুই যদি রোজ এমন ডায়লগ মারিস তাহলে আমি রোজই রান্না করতে আসবো। রাজ হাসতে হাসতে বলে, ডিল ডান। আমি রোজ কফি বানাবো, তুই রোজ রান্না করবি। ঠিক আছে, তবে একটা শর্ত, আপু ডাকলে চুক্তি বাতিল। দুজনেই একসাথে হেসে ফেলে। রুমে কফির গন্ধ, গরম অমলেটের ধোঁয়া আর অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ে। রাজ নিজের মনে ফিস ফিস করে বলে, হয়তো আমার রুম গোছানোর অজুহাতেই আজ আমার রুমে একটু ভালোবাসা ঢুকলো। রাত 9টা, বাহিরে হালকা বৃষ্টি, বাতাসে ঠান্ডা গন্ধ। রাজ রুমে ব্যস্ত মোমবাতি সাজাচ্ছে, টেবিলে ফুল রাখছে আর নিজেই বিড়বিড় করছে। আহা, আজ ইরা আসলে দেখে অবাক হয়ে যাবে। সে মোবাইলে টাইম চেক করে, আর 5 মিনিট পর আসবে। ক্যান্ডেল লাইট ডিনার ডান। রাজ হঠাৎ নিজেই হেসে বলে ওঠে, ইরা যদি এসে দেখে আলো কমে গেলে আবারও বলবে অপবিত্র অন্ধকার। আমি আছি মহা বিপদে। সিনিয়র আপুদের প্রেমে পড়লে শুধু শুধু বকা দেবে। আর এগুলো ছাড়া পাবি বা কি সিনিয়ররা? রাজ এগুলো বলতেই দরজায় নক করে ইরা ঢোকে, দেখে টেবিল ভর্তি মোমবাতি, ফুল, আর রাজ দাঁড়িয়ে আছে কালো শার্ট পরে, চুল সেট করা, মুখে অতিরিক্ত আত্মবিশ্বাসী হাসি। ইরা অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে বলে ওঠে, ওহ রাজ, রুমে কি বিদ্যুৎ চলে গেছে নাকি নাকি প্রেম ঢুকে পড়েছে? দুটোই। স্বাগতম আমার রোমান্টিক ক্যান্ডেল কিচেনে। রাজের কথায় ইরা হাসতে হাসতে বলে, রোমান্টিক? তুই কাল তো কফির কাপেই ডুবে যাচ্ছিলি। ইরার কথা শুনে রাজ একটু অভিমানী স্বরে বলে, আজ আমি ভিন্ন মানুষ। আজ আমি রান্না করেছি তোমার জন্য। ওয়াও, তাই নাকি? আমার রোমান্টিক জামাই। ইরা কথাটা বলে লজ্জায় মুখ নামিয়ে টেবিলের দিকে যায়। টেবিলের কাছে গিয়ে তাকাই, প্লেটে কিছু অদ্ভুত জিনিস রাখা। এটা কি? রাজ ইরার কাছে গিয়ে বাম হাতে হাত রেখে বলে, নিউ রেসিপি, পাস্তা। ইরা চামচ দিয়ে নাড়াচাড়া করতে শুরু করে, একটু নাড়াচাড়া করে বলে, পাস্তা? এটা তো মনে হচ্ছে নুডলসের সাথে বিরিয়ানির আত্মীয়তা চলছে। ইরার কথায় রাজ হাসতে শুরু করে। হাসি থামিয়ে রাজ বলে, একটু বেশি এক্সপেরিমেন্ট হয়ে গেছে হয়তো, কিন্তু মনটা তো খাঁটি, তাই না? মন খাটি, কিন্তু পাস্তা নকল। এ কথা বলে ইরা এক চামচ খেয়ে চোখ বড় করে বলে, ওমা, লবণ কই? রাজ লজ্জায় মাথা চুলকিয়ে নরম স্বরে বলে, আমি ভাবছিলাম তুমি তো আমার জীবনের লবণ, তাই আর আলাদা করে দিইনি। থাম, তুই যত রোমান্টিকই হোস ততই ক্ষুধা বেড়ে যায়, কিন্তু খাওয়া যায় না। ঠিক আছে, আজকে ডিনার ফেল, কালকে আমি ঠিকঠাক বানাবো। না, কাল আমি বানাবো, তুই শুধু পাশে বসে ডায়লগ পারবি। ডায়লগ? যেমন তোমার হাতের রান্না আমার জীবনের টার্নিং পয়েন্ট, এমন ডায়লগ তো সমস্যা নেই। মায়াবতী, তোমার জন্য আমি হাজারো ডায়লগ মারতে রাজি। না, বলবি ওগো মায়াবতী, আমি চিরকাল তোমার বাসন মাজবো। ইরার কথা শুনে দুজনেই একসাথে হেসে ওঠে। রুমের আলো নিভে যায়, শুধু মোমবাতির নরম আলোয় মুখে হাসি খেলে যায় দুজনের। ইরা হালকা স্বরে বলে, রাজ, আজ তুই কিছু না বললেও এই চেষ্টাটা অনেক কিউট ছিল। কিউট না কচু ছিল, এটা ছিল ভালো লাগার ঘোষণা। ইরা রাজের চোখে তাকিয়ে মাতাল কণ্ঠে বলে ওঠে, তাহলে আমার উত্তর শোন, ঘোষণা গ্রহণ করা হলো। দুজনেই হেসে তাকিয়ে থাকে। মোমবাতির আলোয় এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। রাজ এখনও আধঘুমে। হঠাৎ রান্নাঘর থেকে শব্দ, ঠাস, ছপ ছপ। রাজ চমকে উঠে বলে, এই কি হচ্ছে, ভূমিকম্প নাকি? তখনই রাজের মনে হলো সকাল সকাল ইরাকে নিয়ে স্বপ্ন দেখছিল। 3 কোয়ার্টার প্যান্ট আর সেন্টু গেঞ্জি পরে দরজা খুলে দেখে ইরা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে, মুখে ময়দা, হাতে হুইস্কি, আর টেবিল জুড়ে প্যানকেকের ব্যাটার ছড়িয়ে পড়েছে। রাজ হাসতেও পারছে না, তবুও হাসি চেপে বলল, এটা কি প্যানকেক না আর্ট এক্সিবিশন? রাজের কথা ইরা রেগে বলে, চুপ, আমি তোর বউ না যে তোর জন্য নাস্তা বানিয়ে দেবো প্রতিদিন। ওহ মায়াবতী, রাগ কোনো কেন? তুমি চাইলে তোমাকে বউ করে আজীবনের জন্য রেখে দেই। আপনার ডায়লগ মারা হলে এখান থেকে যেতে পারেন মিস্টার রাজ মাহমুদ।
বুঝলাম, কিন্তু বাটার তো মেঝে পর্যন্ত পৌঁছে গেছে। নতুন রেসিপি, নাম ফ্লোর কেক। ইরা কথাটা বলে দুজনেই হেসে ফেলে। রাজ এগিয়ে এসে বলে, ঠিক আছে, এবার আমি সাহায্য করি। না, তুই কিছু বললেই বিপদ হয়। গতকালকের মনে আছে রোমান্টিক পাস্তা? রাজ পিছন থেকে ইরার দু কাঁধে হাত রেখে বলে, ওইটা ছিল শিল্প, তুমি বুঝবে না। হুম, শিল্প এতই খারাপ ছিল যে আমি 2 গ্লাস পানি দিয়ে খেয়েছি পরে। রাজ হেসে ব্যাটারটা নিতে যায়, কিন্তু হাত হাত ছোঁয় ইরার হাতে। দুজনেই থেমে যায়, চোখাচোখি। কয়েক সেকেন্ডে নীরবতা। ইরার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে রাজ নরম কণ্ঠে বলে ওঠে, জানো, তুমি যখন এমন মন দিয়ে কিছু করো তখন বাটার পড়লেও ভালো লাগে। রাজের কথায় ইরা লজ্জা পেয়ে বলে, হুম, তোর কথায় মিষ্টি আছে, কিন্তু সরি, চিনি দেয়নি। রাজ হাসতে হাসতে বলে, চিনি আমি আছি, কারণ তুমি তো আমার সকালের মিষ্টি। ইরা রাজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ও, এখন তুই সকালেই রোমান্টিক হয়ে গেছিস? না, সকালে কফি লাগে না, লাগে শুধুই তুমি মায়াবতী। ইরা লজ্জায় মুখ ফিরিয়ে বলে, ঠিক আছে, তাহলে কফি আমি বানাবো, তুই প্যানকেক উল্টা। রাজ সাহস নিয়ে প্যানকেক উল্টাতে যায়। ঠাস, প্যানকেক সোজা উঠে গিয়ে ছাদের সাথে আটকে গেছে। দুজনেই কয়েক সেকেন্ড চুপ, তারপর একসাথে হেসে গড়িয়ে পড়ে। ইরা হাসতে হাসতে বলে, রাজ, তুই একাই গ্র্যাভিটি সিনেমা বানিয়ে ফেলি। না গো মায়াবতী, প্যানকেকের আত্মা আকাশে মুক্তি পেল। ইরা হাসতে হাসতে বলে, আজকে থেকে আমাদের জুটির নাম মেসি কুকস। না, লাভ ইউ দ্য কিচেন শুনতেই ভালো লাগছে না বলো? ইরা হেসে রাজের মুখে একটা ব্যাটার মাখিয়ে দিয়ে বলে, এই যে মিষ্টি বানিয়ে দিলাম, এখন তুই আসল প্যানকেক খা। রাজ মুখ থেকে ব্যাটার মুছে নিয়ে ইরার দিকে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে বলে, না, আগে তুমি খাও, আমি চাই তুমি হাসো, কারণ প্যানকেক পুড়লেও তোমার হাসি আমার সকালটা ঠিক করে দেয়। ইরা হালকা লজ্জা পায়। তারপর দুজনেই টেবিলে বসে অর্ধেক পোড়া প্যানকেক খেতে খেতে হাসতে থাকে। বাইরে পাখির ডাক, রোদে ধুলো ঝিলিক, আর তাদের চোখে একটাই প্রশ্ন, এই খুনসুটিটাই কি আসলে ভালোবাসা? বিকেলে হালকা বাতাস, আকাশে মেঘের টুকরো, নিচে শহরে হর্নের শব্দ মিলিয়ে যাচ্ছে। রাজ আর ইরা বসে আছে ছাদের কোণে, সামনে কফির কাপ। রাজ চোখে চশমা পরে নাটকে ভঙ্গিতে বলে, তো মহামান্য মায়াবতী, আজকের কফির স্পেশাল ফ্লেভার হলো লাভ উইথ ম্যাস। ইরা রাজের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, মানে আবার তুই বানিয়েছিস? না না, এবার দোকানের। আমি এখন বাসে চাই, মরতে না। ভালোই বলেছিস। আজ যদি আরেকটা কফি দুর্ঘটনা ঘটতো, আমি খবরের শিরোনাম হতাম, এক তরুণের প্রেমে পড়ল শহরের কফি। ইরার কথায় দুজনেই হেসে ফেলে। রাজ ইরার দিকে চুপচাপ তাকিয়ে আছে, ইরাও রাজের দিকে তাকিয়ে আছে। রাজ বলে ওঠে, জানো, আজকাল তুমি না থাকলে রুমটা, কফিটা, এমনকি সকালটা ফাঁকা ফাঁকা লাগে। ইরা চোখ ঘুরিয়ে বলে, এসব কথা তুই সবাইকে বলিস, তাই না? না, তুমি একমাত্র যাকে বললে আমি মারটা খাই না হাসি পায়। ইরা চুপ করে আছে। এক চুমুক কফি খেয়ে ইরা বলে, ঠিক বলেছিস। তোর এসব কথা শুনে রাগও লাগে, আবার হাসতেও ইচ্ছে করে। তাহলে বুঝে নাও, আমি সঠিক ডোজে মিষ্টি আর টক পারফেক্ট ব্যালেন্স। ব্যালেন্স? গতকাল পাস্তা পড়িয়েছিলি, আজ ব্যালেন্সের কথা বলছিস? রাজ হেসে চুপ করে যায়। কিছুক্ষণ নীরবতা, বাতাসে ওর চুল উড়ে। ইরা তাকিয়ে আছে। এরা মজা একপাশে রাখো, একটা সত্যি কথা বলি। ইরা হালকা বিস্ময়ে, বল। তুমি আমার জীবনে সবচেয়ে সুন্দর বিশৃঙ্খলা। যেদিন থেকে তুমি এলে জীবনটা গোছায়নি, কিন্তু হাসি শিখেছে। রাজের কথায় ইরা চোখে হালকায় ঝিলিক মেরে বলে, এই ডায়লগটা কি আবার ইউটিউব থেকে? ইরার কথায় রাজ মুচকি হেসে বলে, না, এটা একদম অরিজিনাল রাজ প্রোডাকশন। আচ্ছা, তাহলে আমারও একটা উত্তর আছে। আমার রাগের কারণও তুই, হাসির কারণও তুই, আর কফির কাপের মতো তুইও তেতো, তবুও আসক্তিকর। রাজ থমকে যায়। দুজনের কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। দূরে বৃষ্টি নামতে শুরু করে। ইরার কথায় রাজ হালকা হেসে বলে, তাহলে আজ থেকে মেসি কুকস, কফি কাপল, আর ভালোবাসা অন দ্য রক, ঠান্ডা মানুষ।
ঠান্ডা না, আমি গরম মেজাজের মানুষ। দেখছো না এই বৃষ্টির মাঝে তোমাকে বকে নিয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছি। ইরা চোখ টিপে বলে উঠল। হুম, দেখছি গতকালও গরম চা নিজের উপরে ঢেলে ফেলেছিলে। ওটা ছিল এক্সপেরিমেন্ট। মানুষ না ভিজলে জীবন বোঝা যায় না। এই বলে রাজ ইরার হাত ধরে ভিজতে শুরু করে। ভেজা শার্টে পানি পড়ে চুল এলোমেলো, চোখে একরাশ খুশি। ইরা চেঁচিয়ে বলে, রাজ, পাগল নাকি তুমি? ঠান্ডা লেগে মরবা তো। মরলেও শান্তিতে মরব, কারণ বৃষ্টি নামছে আর তুমি আমার পাশে। ইরা রাগ দেখিয়ে বলে, সিনেমার ডায়লগ কম বলো, নাহলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু তুমি না ভিজলে আমি একাই ভিজবো না। দুজনেই একসাথে হেসে ফেলে। বৃষ্টির ফোঁটা কফির কাপে পড়ে চপচপ শব্দ তোলে। আর রাজ মনে মনে ভাবে, ভালোবাসা এমনই অগোছালো কিন্তু অদ্ভুত সুন্দর। চারপাশ ভিজে, বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। ইরা রাজের শার্টের নিচে দাঁড়িয়ে, কফির কাপ ফাঁকা, দুজনেই ভিজে গেছে। ইরার ঠোঁট বেয়ে পড়ছে বৃষ্টির পানি। এটা দেখে রাজের অনেক হিংসে হচ্ছে। পরক্ষণে আকাশে বিদ্যুৎ চমকালো। ইরা রাজের ফর্সা বুকে মাথা রেখে রাজকে জড়িয়ে ধরে। রাজও ইরাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। ইরার গরম নিঃশ্বাস রাজের বুকে পড়ছে। কয়েক মিনিট পর ইরা মুখ তুলে রাজের দিকে তাকায়। রাজ ইরার কপালে আলতো করে চুমু দেয়। ইরা আবারও রাজকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, রাজ, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? এভাবে আমাকে সবসময় তোমার বুকের মাঝে যত্ন করে রেখে দিও। হ্যাঁ মায়াবতী, তোমাকে পাওয়ার জন্য আমি যে সবসময় তোমার পাশেই থাকি। তোমার বুকে মাথা রেখে এত শান্তি এই পৃথিবীতে আর কোথাও পাবো না মনে হয়। হ্যাঁ, এটা বেস্ট অফ লাভ। রাজের কথায় ইরা মাথা উঠিয়ে মুচকি হাসি দিয়ে বলে, ফেক না, ফাট। এখনই ঠান্ডা লাগলে আমার দোষ দেবা। তুমি আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালে কেন? না, আমি শুধু মনে মনে বলেছিলাম যদি তুমি না আসো এই বৃষ্টিও থেমে যাবে। ইরা তাকিয়ে থাকে রাজের দিকে। একটা মুহূর্ত থেমে থাকে সময়। এরপর হেসে নিচে চলে যায়। ধীরে ধীরে রাজের পাশে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির ফোঁটা দুজনের চুল, মুখে, পোশাকে একসাথে মিশে গেছে। ইরা হালকা কাপা গলায় বলে উঠল, তোমাকে না ঘৃণা করতে এসেছিলাম, এখন কেন যেন ঘৃণাটাও ভিজে গেল তোমার হৃদয়ের স্পর্শে। দারুণ, তাহলে এখন ঘৃণা নয়, ভালোবাসা ছাতা ধরো আমার মনের রাজ্যে। ছাতা তুমি ধরবে, আমি শুধু বৃষ্টিতে হাঁটবো। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই বৃষ্টিতে তুমি প্রতিশ্রুতি দিয়েছ। কি প্রতিশ্রুতি? রাজ ইরার চোখে চোখ রেখে ছোট্ট করে বলে, তুমি যেদিন রাগ করে দূরে চলে যাবে সেদিনও আমি তোমার নামেই ভিজবো, তোমার হৃদয়ের বৃষ্টিতে। ইরা কিছু বলে না, শুধু হালকা করে রাজের বাহুতে ঠেস দিয়ে দাঁড়ায়। দুজনের নিঃশ্বাসে মিশে যায় বৃষ্টির গন্ধে, আর সহজ ঝাপসা আলোয় ঝলমল করে ওঠে। বৃষ্টির শব্দের ভিতর শোনা যায় রাজের কণ্ঠে, ইরা, আজ থেকে তুমি আমার সবচেয়ে মিষ্টি বিপর্যয়। ইরা মুচকি হেসে বলে, আর তুমি আমার জীবনের সবচেয়ে মজার পাগলটা। বৃষ্টির ভিতর দুজনের হাসি মিশে যায় শহরের আলোয়। পরদিন সকালে জানালার পাশে সূর্যের আলো, বিছানায় ভেজা তোয়ালে, টেবিলে রাখা দুইটা কফির কাপ। রাজ বিছানায় বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে আর মনে মনে বলে, ইরাকে আজ সকালে গুড মর্নিং পাঠাবো নাকি ভিজে ঠান্ডা লেগেছে? না, ওর যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো ওর অনেক কষ্ট হচ্ছে, আর এদিকে আমারও যে ঠান্ডা লেগেছে, এটা ইরাকে বুঝতে দেওয়া যাবে না। বেশি স্মার্ট না হলে ইরার চোখে ধরা খেয়ে যাব। এই কথা বলে রাজ চলে যায় ইরার বাসায়। রাজের বাসা আর ইরার বাসা পাশাপাশি, মানে মাঝখানে রাজের বাসা, ডান পাশে ছোট চাচার বাসা, বাম পাশে মেজো চাচার বাসা। ইরার বাবা মেজো। রাজ ইরার বাসায় যেতেই ইরার মা মিসেস চৌধুরী বলে উঠল, বাবা, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে? হঠাৎ রাজ আমাদের বাসায় আজ? তা বাবা, আমার মেয়েকে তো সবসময় মায়া করে রেখে দাও। এই মায়া কি সারা জীবন থাকবে তো? মিসেস চৌধুরীর কথাই রাজ মাথা নিচু করে নেয়। মাথা নিচু করে বলে, মেজো আম্মু, ইরা কই? দেখো, তোমার সিনিয়র ওর রুমেই আছে। কাল বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে তাই শুয়ে আছে। রাজ দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে উপরে ইরার রুমে চলে যায়। গিয়ে দেখে ইরা এখনও কম্বল মুড়িতে শুয়ে আছে। রাজ ইরার পাশে কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, শুভ সকাল। বৃষ্টির রানী আশি কি রোদে শুকিয়েছ নাকি এখনো বৃষ্টির মোডে?
ইরা রাজের কথায় কোনো রেসপন্স করছে না। এবার রাজ ইরার গালে কিস করতেই ইরা রাজকে জড়িয়ে ধরে ঘুমের মধ্যে বলতে শুরু করে। রাজ তুমি কোথায়? তোমাকে ছাড়া একটা মুহূর্ত যে আমি থাকতে পারি না। রাজ ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। তোমার রাজকে এভাবে জড়িয়ে ধরে রাখো বৃষ্টির রানী কিছু সময়। রাজ কথাটা বলার সাথে সাথেই ইরা চোখ খুলে মুচকে হাসি দিয়ে বলে। বৃষ্টির রানী না, গতকাল যার জন্য ভিজলাম সে এখন হাঁচি দিচ্ছে। তুমি কি করে জানলে? রাতে আমি আব্বু আম্মু তোমার বাসায় গিয়েছিলাম, আমি গিয়ে দেখি তুমি হাঁচি দিচ্ছ। তোমারও তো ঠান্ডা লেগেছে, তাহলে ওষুধ খাও। আমি চাই না আমার বৃষ্টির রানী অসুস্থ হোক। মায়াবতীকে সবসময় মায়াবতী বলবো, তাহলে রাগ করে মায়ার রাজ্য থেকে বের হয়ে দেব। আচ্ছা, আর বলবো না মায়াবতী ড্যাঞ্জার কুইন। এখন তুমি ঠিক আছো তো? ঠিক আছে ড্যাঞ্জার কুইন। কাল রাতের রেইন কনফেশন মনে আছে? আছে, তুমি বসো, আমি কফি নিয়ে আসি। রাজ হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ইরা নিচে চলে যায়। 10 মিনিট পর ইরা এক মগ কফি নিয়ে রুমে চলে আসে। রাজ কফির মগ হাতে নিয়ে বলে। তোমার কফি কই? তুমি খাবে না? হ্যাঁ খাবো তো, এক মগেই দুজনে খাবো। ইরা কথাটা বলে রাজের কপালে কিস করে ওয়াশরুমে চলে যায়। 1 মিনিট পর বেরিয়ে এসে রাজের পাশে বসে বলে। নাও কফি খাও। ইরা, তোমার মনে আছে? মনে আছে, আরও মনে আছে বৃষ্টিতে কেউ বলেছিল তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি বিপর্যয়। রাজের মুখে হাসি ছড়িয়ে পড়ে। রাজও উত্তর দেয়। হ্যাঁ, সেই বিপর্যয় এখন আমার সকালের শান্তি। চুপ করো, এমন কথা সকালে বলো না তো, তিনটেই গুলিয়ে যাবো। ঠিক আছে, তাহলে রাতেই বলবো। আজ যাবে তো আমার এলোমেলো ছোট্ট ঘরে? দেখা হবে, তবে দেরি করাবে না, নয়তো আজ বৃষ্টি আমিই বানাবো। ইরার কথায় রাজ হেসে বলে। আজকের আবহাওয়ার পূর্বাভাস, ইরার ঝড়, রাজের হাসি আর এক কাপ ভালোবাসা। এরপর রাজ নিজের বাসায় চলে যায়। বিকেলে ছাদে বসে আছে, হালকা বাতাস বইছে, চারপাশে শহরের আলো ঝলমল করছে। ছাদের এক কোণে ছোট্ট লাইটে আলো পড়ছে। টেবিলে রাখা দুটো কফির কাপ। রাজ আগে থেকেই অপেক্ষা করছে। ঘড়ির দিকে তাকাই, তারপর ফিসফিস করে দেরি করতে করতে আবার ফিল্মি এন্ট্রি দেবে, বাজে লাগাই। ঠিক তখনই পিছন থেকে পরিচিত কণ্ঠ বলে ওঠে। বাজি জিতবান, কারণ আমি এসেছি একদম সময় মতো। পরিচিত কণ্ঠস্বর শুনে রাজ ঘুরে তাকায়। ইরা নীল টপ আর সাদা স্কার্ফে দাঁড়িয়ে আছে। চুলে হালকা বাতাস লাগছে। রাজের চোখ আটকে যায় কিছুক্ষণের জন্য। এই সাজটা কি আজ আমার হৃৎপিণ্ড পরীক্ষা নেওয়ার জন্য? রাজের কথাই ইরা জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতেই বলে। না, এটা আমার ন্যাচারাল, তুমি শুধু দেরিতে দেখছো। আচ্ছা, আজ তোমাকে একদম সিরিয়াস কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু তুমি এলেই সব ডায়লগ হারিয়ে যায়। আহা, আবার শুরু হলো। রাজ প্রোডাকশন প্রেজেন্টেশন ফেক সিরিয়াল। রাজ ইরাকে চেয়ারে বসিয়ে ইরার সামনে হাঁটু গেড়ে বসে নাটকী ভঙ্গিতে বলে। না, এবার সত্যি তুমি বুঝতে পারছো না। আমি যখন তোমাকে দেখি তখন মনে হয় পৃথিবীটা একটু থেমে গেছে। তারপর পৃথিবী আবার ঘুরে যখন তুমি হাঁচি দাও, তাই না? এরপর রাজ আর কিছু বলে না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে। বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে যে মনে হয়, দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাজে গানাজে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনের আনাজে কানাজে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি, মিলিয়ে নিও
খুব যতনে তা লিখেছিলাম, মেঘের ঘামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে মন আরো মন, পেও এত কাছে, বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মন অল্পতে প্রিয় গল্পতে, কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ত্রুটি আবেগী খুনসুটি, সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। মনে অল্পতে প্রিয় গল্পতে, কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ত্রুটি আবেগী খুনসুটি, সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। ও বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। ছাদের উপর হালকা বাতাস বইছে, আকাশের বুক জুড়ে ছিটে ফোটা মেঘ, কোথাও কোথাও তারা লুকোচুরি খেলছে। রাজ নিঃশব্দে দাঁড়িয়ে আছে রেলিংয়ের পাশে। শহরের আলো দূর থেকে ঝাপসা, মনে হয় যেন সময় থেমে গেছে ঠিক এই মুহূর্তে। হঠাৎ রাজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, চোখ দূরের দিকে তাকায়, যেখানে হয়তো কেউ নেই, তবুও তার হৃদয়ের মানুষ যেন দাঁড়িয়ে আছে অদেখা এক কোণে। ঠোঁটে অচেনা একটা হাসি ফুটে ওঠে। ইরার হাত রাজের হাতে রাখতেই রাজ নিঃশব্দে গলা ছেড়ে আবারও গাইতে শুরু করে। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। রাজের লাইনটা আবারও গাইতেই ইরা রাজকে জড়িয়ে ধরে বলে, রাজ, তোমাকে না পেলে আমার জীবন যেন বৃথা হয়ে যাবে। চলো আমরা আজকে বিয়ে করে ফেলি। রাজ কিছু বলতে যাবে, তার আগেই রাজের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রাজ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রাজের বন্ধু রিহান বলে ওঠে, দোস্ত মিষ্টি খা, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর তুই স্কলারশিপ পেয়েছিস। কি বলিস দোস্ত, সত্যি? হ্যাঁ সত্যি বলছি, তুই তোর মেল চেক করলেই সব বুঝতে পারবি। আচ্ছা, একটু পর তোকে কল ব্যাক করছি, আমি চেক করে নেই। এরপর রাজ তড়িঘড়ি করে মেল চেক করে দেখে সত্যি যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর স্কলারশিপ পেয়েছে। রাজ খুশিতেই ইরাকে জড়িয়ে ধরে বলে, এরা অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর আমি স্কলারশিপ পেয়েছি। আমার কি যে খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না ইরা। রাজ ইরার কপালে কিস করে নিচে চলে যায়। ইরা ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে কান্না করতে করতে বলে, তুমি তো অবশেষে তোমার স্বপ্ন ছুঁয়ে ফেলে রাজ। কিন্তু জানো, কার স্বপ্ন পূরণ মানেই অন্য কার পৃথিবী ফাঁকা করে যাও। আমার পৃথিবী জুড়ে ছিলে শুধুই তুমি। তোমার পাগলামি, তোমার খুনসুটি, ভালোবাসাগুলো আমাকে অনেক কাঁদাবে রাজ, অনেক কাঁদাবে। আকাশে মেঘ জমেছে, ইরা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। 1000 মাইল দূরে থাকা আকাশটাও ইরার কষ্ট উপলব্ধি করতে পারছে। তাই তো আকাশের বুক থেকে অশ্রু ঝরে পড়ার গর্জনে আকাশটাও কেঁপে উঠেছে। সেই সাথে ইরাও চিৎকার দিয়ে কান্না করে আবার বলে ওঠে, তোমার ভালোবাসায় সিক্ত অনুরাঙনে আমার আমার হৃদয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে রাজ। তুমি আমাকে ছেড়ে চলে যাবে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমি কি নিয়ে বেঁচে থাকবো তুমি বলতে পারো? ঝুম বৃষ্টি হচ্ছে। ইরা ছাদের রেলিংয়ের পাশে বসে কান্না করছে। অন্যদিকে রাজ নিচে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, মা, আমি স্কলারশিপ পেয়েছি। আগামী মাসের 3 তারিখে আমি সিঙ্গাপুর যাচ্ছি। কথাটা বলেই রাজ নিজের রুমে চলে যায়। ঠিক তখনই মনে হয় ইরার কথা। রাজ এক দৌড়ে ছাদে গিয়ে দেখে ইরা বৃষ্টিতে ভিজছে। রাজ ইরার কাছে যেতেই ইরা রাজকে জড়িয়ে ধরে কান্না করতে করতে শুরু করে, তুমি চলে যাবে অনেক দূরে। আমি শুধু জানলার পাশে বসে রাত জেগে তোমার খবর রাখবো। তোমার প্রতিটা মেইল, প্রতিটা কল হবে আমার নতুন অপেক্ষা। তুমি হয়তো জানবেই না তুমি দূরে থাকলে আমার বুকের ভেতরটা কেমন ছটফট করে, শুধু তোমার পাগলামি দেখার জন্য। নিচে রাজ বাইকে উঠেছে। ইরা দূর থেকে তাকিয়ে থাকে। ইরা, তুমি তো সব সময় বলেছিলে স্বপ্নের আগে কিছুই না, কিন্তু রাজ
তুমি জানো না, আমার স্বপ্নটা তো ছিলে তুমি নিজেই। এভাবে চলে যায় আরও 15 দিন। আজ রাজের ফ্লাইট। রাজ চলে যাবে নিজের স্বপ্ন পূরণ করতে। রাত চলে যায়, ইরার চোখের পানি গড়িয়ে পড়ে। ছাদের বাতাসে সেই অশ্রুবিন্দু হারিয়ে যায়, ঠিক যেমন রাজের ছায়া হারিয়ে যায় রাতের অন্ধকারে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ডর্ম রুম। রাত 2টা। জানালার বাইরে শহরের আলো ঝলমল করছে। রাজ ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ থেমে যায়। টেবিলে রাখা ইরার ছবিটার দিকে তাকিয়ে মুচকি হাসে। মনে মনে বলে, জানি না হীরা এখন ঘুমাচ্ছে কিনা। এখনও তো বাংলাদেশে রাত 11:30 হবে। রাজ ফোন তুলে মেসেজ টাইপ করে, হীরা আমি এসে গেছি। এখানকার রাতগুলো খুব সুন্দর, কিন্তু তোমার মতো উষ্ণ না। মিস ইউ সিনিয়র বউ। রাজ মেসেজটা পাঠায়। ছাদে বসে ইরা ফোনে সেই মেসেজটা পায়। চোখে পানি চলে আসে। সে টাইপ করতে গিয়ে থেমে যায় কিছুক্ষণ, তারপর লেখে, তুমি তোমার স্বপ্নটা ধরে রাখো রাজ, আমি আছি এখানে তোমার অপেক্ষায়। তোমাকেও যে অনেক মিস করি জুনিয়া জামাই। ইরা সেট চাপতে গিয়েও মেসেজটা ডিলিট করে ফেলে। চাঁদের আলোয় তার মুখটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। ইরার কোনো রিপ্লাই আসলো না। রাজ মনে মনে ভাবলো ইরা হয়তো ঘুমিয়ে গেছে। এভাবেই চলে যায় বেশ কয়েক সপ্তাহ। রাজের হাতে কফির কাপ। জানালার কাছে ঝরে পড়ছে হালকা বৃষ্টি। ক্লাসের সবাই ব্যস্ত, কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কিন্তু রাজের চোখে শুধু একটাই ছবি, ইরার মুখ। ল্যাপটপ খুলতেই চোখে পড়ে ইরার নামটা। ইনবক্সে শেষ মেল, তুমি তোমার স্বপ্নে থেকো, আমি তোমার ছায়ায় থাকবো। তারিখ 3 সপ্তাহ আগের। রাজের ঠোঁটের কোণে এক টুকরো হাসি, কিন্তু চোখে একরাশ শূন্যতা। রেকর্ড শুনতে শুরু করে ইরার কণ্ঠে, যে মেসেজ দেশে থাকা অবস্থায় ইরা রাজকে করেছিল। রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু তোমার জন্যই বাঁচতে হবে। সে রেকর্ডটা হঠাৎ থেমে যায়, আর রাজ নিঃশব্দে ফিসফিস করে বলে ওঠে, আমি তোমাকে ফেলে আসিনি ইরা, আমি শুধু তোমার স্বপ্নের জন্য হারিয়ে গেছি। তুমি না সবসময় বলতে তোমার রাজ অনেক বড় কিছু করবে? আমি যে তোমার স্বপ্নটা সত্যি করার জন্য তোমার থেকে দূরে সরে আছি ইরা। টেবিলের উপর রাজের দেওয়া পুরনো একটা চেন রাখা। জানালার বাইরে বৃষ্টি পড়ছে। ইরা চুপচাপ বসে কফি মগে ঠোঁট ছোঁয়ায়, কিন্তু এক ফোঁটাও খায় না। মোবাইলের স্ক্রিনে লাস্ট সিন 3 days ago। রাজের নামের পাশে ধূসর রঙের চিহ্ন। ইরা ধীরে ধীরে বলে, রাজ, তুমি সিঙ্গাপুরে গেছো, কিন্তু আমি এখনো তোমার সেই ছাদের পাশেই আটকে আছি। তার চোখের পানি গড়িয়ে পড়ে চেইনের উপর, ঠিক যেন রাজের ছোঁয়াটা আবারও বেঁচে উঠল এক মুহূর্তের জন্য। বাইরে বজ্রপাত হয়, আর ঘরটা মুহূর্তে অন্ধকার হয়ে যায়। 2 শহর, এক আকাশ। একই সময়ে দুজন রাজ সিঙ্গাপুরের জানালায়, আর ইরা ঢাকা শহরের ছোট্ট একটা রুম থেকে বেরিয়ে ছাদে যায়। দুজনেই আকাশের দিকে তাকিয়ে থাকে। মেঘের ফাঁকে এক চাঁদ, একই আলো পড়ছে দুজনের মুখে, কিন্তু মাঝখানে আছে 1000 মাইলের নীরবতা। পিছনে বাজছে রাজের গলা, স্বপ্নের শহরে আলো আছে, কিন্তু তোমার মতো কেউ নেই ইরা। একই আকাশের নিচে থেকে ইরার কণ্ঠ ভেসে আসে বাতাসে, তুমি যত দূরেই যাও রাজ, আমার কান্নার শব্দটা একদিন তোমার স্বপ্নেও পৌঁছে যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি। রাজ একা বসে আছে রুমের কোণে। টেবিলে ছড়ানো বই, প্রজেক্ট ফাইল, আর ইরার দেওয়া একটা চিঠি, পুরনো, ভাঁজ হয়ে যাওয়া। ল্যাপটপের পর্দায় স্কলারশিপ প্রেজেন্টেশন টুমরো, কিন্তু রাজের চোখ তাতে নেই। হঠাৎ তার শ্বাস ভারী হয়ে ওঠে। মাথা ধরে চেয়ারে হেলান দেয়। রাজ চোখ বুজে ফিসফিস করে বলে, ইরা তুমি কই এখন? আমি তো নিজের মাঝে নিজেকে খুঁজে পাচ্ছি না। এক মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে শুধু ইরার ছবিটাই দেখা যায় ফোনের ওয়ালপেপারে। রাজের চোখ থেকে একটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে স্ক্রিনে। অন্যদিকে ইরার হঠাৎ ঘুম ভেঙে যায়। বুকের ভিতর অদ্ভুত একটা ধুকধুকানি। মোবাইল হাতে নাই। রাজের নামের পাশে এখনও ধূসর টিক। শেষ মেসেজটা 3 সপ্তাহ আগের। সে হঠাৎ জানালার দিকে দৌড়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশ কালো। ইরা ধীরে বলে, রাজ, আমার মনে হচ্ছে তুমি কষ্টে আছো। কেন জানি আজ রাতটা খুব অশান্ত লাগছে আমার। হাওয়ায় তার চুল উড়ে যায়, চোখ ভিজে ওঠে। সে একটা কাগজে লেখে, তুমি যদি শুনতে পাও, আমি এখনো তোমাকে ভালোবাসি রাজ, এখনো ভালোবাসি।
চিঠিটা সে জানালার পাশে রেখে দেয়, যেন বাতাসে রাজের কাছে পৌঁছে যাবে। এটা ইরার কল্পনা শুধু, কিন্তু বাস্তবে তো তা কখনোই সম্ভব নয়। সিঙ্গাপুর হাসপাতাল, ভোর সাদা আলো, নিঃশব্দ করিডোর, রাজের চোখে ব্যান্ডেজ, হাতে স্যালাইন, ডক্টরের কণ্ঠ ভেসে আসে। He collapsed last night due to exhaustion and emotional stress. রাজ ধীরে চোখ খোলে, জানালার বাহিরে তাকায়। আকাশে মেঘ সরেছে, একটা চাঁদ ঠিক যেন ঢাকার মতোই ঝুলছে। সে মৃদু স্বরে বলে, হীরা, আমি পড়ে গেছি, কিন্তু তুমি যেন ভেঙে পড়ো না। তোমার রাজ তোমার কাছে ফিরে আসবে, মাই ডিয়ার হীরাবতী। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ থেকে। ঠিক একই মুহূর্তে ঢাকায় ইরা জানালার কাছে পড়ে এক ফোঁটা বৃষ্টির পানি। দুজনে একে অপরের অনুভব পায়, কিন্তু কেউই জানে না অন্যজন এখনও বেঁচে আছে কিনা। রাজ হাসপাতালের বাহিরে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, মাথায় হালকা ব্যান্ডেজ, শরীরে দুর্বলতা, কিন্তু চোখে শুধু ইরার হাসি মাখা মুখটা ভেসে ওঠে। সে মোবাইল খুলে মেসেজ পাঠায়, হীরা, আমি এখন ঠিক আছি, অনেক কিছু বলতে চাই, শুধু রিপ্লাই করো প্লিজ। এভাবে আরও 1 মাস চলে যায়। রাজ এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। মেসেজটা পাঠায়, কিন্তু পাশে দেখা যায় মেসেজ নট ডেলিভার্ড। রাজের হৃদয় কেঁপে ওঠে। সে আবার পাঠায়, আবার একই লেখা আসে। তারপর সার্চ করে ফেসবুকে ইরার নাম। দিস অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। রাজের বুকটা অজানা ভয়ে কেঁপে ওঠে। রাজ ফিসফিস করে, না, এটা ভুল হতে পারে না, এরা এমনটা করতে পারে না। তার হাতে থাকা কফির কাপটা মাটিতে পড়ে যায়। 1 মাস আগে ফ্ল্যাশব্যাক। ইরা ছাদের রেলিংয়ে বসে, আকাশে বজ্রপাত, হাতে ফোন। রাজের শেষ কলটা ধরতে পারছে না। ওদিনই রাজ অজ্ঞান হয়ে হাসপাতালে গিয়েছিল। ইরার চোখে অশ্রু জমে আছে। সে নিজে নিজেই বলে, তুমি ব্যস্ত এখন, আমি বোঝা হতে চাই না। তুমি ভালো থেকো রাজ। তারপর ফোন বন্ধ করে দেয়। রাজের প্রোফাইল আনফলো করে, এমনকি নিজের অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে। বৃষ্টির পানিতে ইরার মুখ আর চোখের পানি মিশে যায়। সে হালকা স্বরে বলে, তুমি হয়তো একদিন ফিরে আসবে, কিন্তু তখন আমি থাকবো না রাজ। সিঙ্গাপুর রাতের শহর। রাজ হাঁটছে রাস্তায় একা, পাশে আলোর শাড়ি, কিন্তু চারপাশ নিঃশব্দ অন্ধকার। তার হাতে একটা কাগজ, ইরার পুরনো হাতে লেখা চিঠি। চিঠির শেষ লাইনটা পড়ে রাজ কাঁপা কণ্ঠে বলে, তুমি যত কখনো হারিয়ে যাও, আমি তোমার স্বপ্নের শহরে থেকেও তোমাকে খুঁজে বের করব। তার গলায় ভারী নিঃশ্বাস, চোখে অশ্রু। বৃষ্টির মধ্যে হঠাৎ সে ফিসফিস করে, হীরা, তুমি জানো না, আমার পৃথিবীটা তুমি ছাড়া বন্ধ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে রাজের কণ্ঠ হারিয়ে যায় শহরের শব্দে। কিন্তু ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে দূরের কোনো অচেনা ছাদে এক মেয়ে জানালার পাশে বসে আছে। চেহারাটা দেখা যায় না, শুধু একটা পুরনো কাগজ হাতে। অন্যদিকে ঢাকার আকাশে ইরা চোখের পানি ফেলে বলে ওঠে, রাজ, যদি তুমি সত্যি ভালোবাসো, আমার স্মৃতিতেই বেঁচে থেকো। 5 বছর পর শীতের সকালে ঢাকা শহরটা কুয়াশায় ঢাকা। একটা ট্যাক্সি ধীরে থামে পুরনো সেই বাড়িটার সামনে। গাড়ি থেকে নামে রাজ, চোখে ক্লান্তি, কপালে হালকা দাগ, হাতে একটা ফুলের তোড়া। বাড়িটার দরজায় পুরনো নেম প্লেট, ইরা চৌধুরী, তাতে এখন মরচে পড়ে গেছে। রাজ ধীরে ধীরে দরজায় নক করে। মিসেস চৌধুরী দরজা খোলে। রাজ মাথা নিচু করে বলে, মেজো আম্মু, আমি রাজ, ইরা কোথায়? মিসেস চৌধুরী মৃদু নিঃশ্বাস নিয়ে বলে, বাবা রাজ, ইরা তো আর নেই। কথাটা বলেই মিসেস চৌধুরী হাউমাউ করে কেঁদে ওঠে। রাজ হতভম্ব হয়ে যায়। মানে ও কোথায় গেছে মেজো আম্মু? মিসেস চৌধুরী চোখের পানি মুছে বলে, 3 বছর আগে ইরা তোমার কথা বলে ছাদে যায়। অনেক দেরি দেখে আমি ছাদে গিয়ে দেখি ইরা সেখানে নাই, শুধু একটা চিঠি ছাদে পড়েছিল। এরপর মিসেস চৌধুরী নিজের রুম থেকে সেই চিঠিটা এনে রাজকে দেয়। রাজের শরীর ঠান্ডা হয়ে আসে। ফুলের তোড়াটা হাত থেকে পড়ে যায়। হাওয়ায় ফুলগুলো ছড়িয়ে পড়ে, যেন স্মৃতিগুলো ছুঁয়ে যাচ্ছে ফ্লোরের টাইলসে। রাজ কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিয়ে ইরার রুমে যায়। ঘরটা এখন খালি, শুধু একটা টেবিলের উপর পুরনো চিঠি, যার খামে লেখা আছে রাজের জন্য, যদি সে কোনোদিন ফিরে আসে। রাজ কাঁপা হাতে খামটা খোলে। ভিতরে ইরার হাতের লেখা ছিল,
রাজ, আমি জানি তুমি একদিন ফিরবে। সেদিন সবার সামনে তোমাকে জড়িয়ে ধরে বলবো আবার ফিরে এসেছে আমার জুনিয়র জামাই। আহ, সেসব ভাবতেই আমার কেমন যেন লাগে। তখন আমি থাকবো, আমার ভালোবাসা থাকবে এই ঘরের বাতাসে, এই চিঠির গালি আর তোমার নামের প্রতিধ্বনিতে। তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, আমি সেই স্বপ্নের প্রার্থনার শেষ নিঃশ্বাসটা পর্যন্ত তোমার ভালোবাসা ধরে রাখবো। চিঠিটা পড়তে পড়তে রাজের চোখ ভিজে যায়। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, যেখান থেকে একদিন ইরা আকাশের দিকে তাকিয়ে তার জন্য প্রার্থনা করত। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, আকাশে একটা হালকা লালচে আলো, যেন ইরার হাসিটা কালচে আলো জানান দিয়ে যাচ্ছে। রাজ ফিসফিস করে বলে, ইরা, আমি তোমার কাছে ফিরেছি, কিন্তু তুমি কোথায় ইরা? তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসা মরে না, শুধু অপেক্ষা করে। সে চিঠিটা বুকের কাছে চেপে ধরে, চোখ বন্ধ করে ফিসফিস করে আবার বলে। বাতাসের ঝাপটায় জানালার পর্দা উড়ে ওঠে, আর সেই সাদা কাগজটা রাজের হাত থেকে ভেসে যায় আকাশের দিকে, যেন ইরা তাকে স্পর্শ করে বলছে, আজ তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমার অনেক কষ্ট হচ্ছে এখানে। তার কণ্ঠে দুঃখ নেই, আছে এক শান্ত ভালোবাসা। গানটা বাতাসে মিশে যায়। ছাদের কিনারায় দাঁড়িয়ে রাজের কণ্ঠ যেন আকাশ ছুঁয়ে যায়, প্রতি লাইনে যেন কোনো না কোনো না বলা কথা লুকিয়ে আছে। ইরা পুরো গানটা মনোযোগ দিয়ে শুনছে, তবুও রাজ গাইছে সে ইরার জন্য। তবুও মনের সবচেয়ে কাছে মেঘের খামের মতো তার ভালোবাসা উড়ছে অদৃশ্য ঠিকানায়। প্রতিটি শব্দ, প্রতিটি সুর তার হৃদয়ের গভীরতম স্তর থেকে বেরিয়ে আসে। বাতাসে গানের সুর ঘুরে বেড়ায়, রেলিংয়ে রাখা রাজের হাত কাঁপে না, কিন্তু চোখে ঝলমলে এক ফোঁটা নীরব অশ্রু জমে থাকে। গান শেষ হয়, কিন্তু রাজের দৃষ্টি থেমে থাকে আকাশে, যেন সে বিশ্বাস করে তার ভালোবাসার মানুষ এই বাতাসেই কোথাও শুনে ফেলেছে তার হৃদয়ের ডাক। এই গানটি মূলত অপ্রত্যাশিত ভালোবাসা ও অন্তর্দহন নিয়ে। রাজের মনে হাজারটা কথা, কিন্তু মুখে বলতে পারে না, কারণ ভালোবাসার গভীরতা অনেক সময় শব্দে ধরা যায় না। সেই পুরনো কথা মনে পড়তেই রাজ শব্দ করে কান্না করতে শুরু করে। বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। এই লাইনটা প্রেমের সবচেয়ে সৎ অবস্থানকে বোঝায়। ভালোবাসা এতটাই সত্য যে বলার চেষ্টায় ভয় হয়, যেন বলা মাত্রই তা ভেঙে যাবে। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম। এখানে রাজের ভালোবাসা আকাশে ভাসমান, অধরা, তবুও আশায় পূর্ণ। প্রিয়জন হয়তো নেই পাশে, কিন্তু তার জন্য লেখা চিঠি বাতাসে ভাসিয়ে দিচ্ছে, যেন তা পৌঁছে যাবে মনের ঠিকানায়। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। এটা প্রেমের চরম স্বীকারোক্তি। রাজের মন, চিন্তা, শ্বাস সব জায়গায় শুধু সেই এক মানুষ। রাজ চোখের পানি মুছে নিয়ে সিঙ্গাপুরের শহরের ক্যামেরার কথা মনে পড়ে যায়। রাজ সাথে সাথে বাসা থেকে বের হয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ঠিক তখন রাজের আম্মু রেনু বেগম সামনে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা তুই এত রাতে কোথায় যাস? কালকেই তো ফিরলি বাবা। আম্মু, আমি ইরার কাছে যাব। আমার মন বলছে আমার ইরা অনেক কষ্টে আছে। এরপর রাজ ওর আম্মুর কথা না শুনে বেরিয়ে যায়। পরের দিন বিকেলে সিঙ্গাপুরে গিয়ে নামে। সেখানে যেতেই রিহানের সাথে রাজের দেখা। রিহান রাজকে বলে, আরে বন্ধু, তুই না 2 দিন আগে দেশে গেলি, তাহলে হঠাৎ কেন আবার ফিরে এলি? বন্ধু, আমার ইরাকে খুঁজে পাচ্ছি না। সে নাকি 3 বছর আগে ছাদ থেকে নিখোঁজ হয়েছে। আমার মন কেন জানি না এই শহরে টেনে আছে। আমার কেন জানি মনে হচ্ছে আমার ইরা এখানেই আছে। রিহান কিছুক্ষণ চুপ করে রাজের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, রাজ, আমি যতদূর জানি 3 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে তো পুলিশও কোনো সূত্র খুঁজে পায়নি। তুই এখনো বিশ্বাস করিস এরা বেঁচে আছে? জানি না বন্ধু, কিন্তু স্বপ্নে বারবার দেখি ও আমাকে ডাকছে এই শহরের কোনো অচেনা রাস্তায় দাঁড়িয়ে। আমি শুধু ওর চোখ দেখি, কিন্তু কাছে যেতে পারি না। রাজের কথা শুনে রিহান আস্তেই নিঃশ্বাস ফেলে বলে, মানে তুই বলতে চাস স্বপ্ন তোকে পথ দেখাচ্ছে? হয়তো তাই। কিছু কিছু জিনিস যুক্তির বাইরে চলে যায় রিহান। আমি জানি না ও কোথায়, কিন্তু ও এখানে এই শহরের ভিতরেই কোথাও আছে। রিহান রাজের চোখে তাকায়। সেখানে ক্লান্তি নেই, আছে এক অদ্ভুত দৃঢ়তা।
যেন কোনো অদৃশ্য টান তাকে এই শহরের গভীর ছায়ার দিকে টেনে নিচ্ছে। ঠিক আছে রাজ, তুই যা বিশ্বাস করিস আমি তোর পাশে আছি, কিন্তু সাবধানে থাকিস। এই শহরটা আগের মতো নেই। রিহানের কথায় রাজ একটু অবাক হয়ে যায়, আর সেটা রিহানাকে বুঝতে না দিয়ে রাজ মাথা নাড়ে। জানালার বাহিরে তাকিয়ে থাকে। দূরে আকাশে ঝুলে আছে সিঙ্গাপুরের নীলচে সন্ধ্যা, আর তার মনে প্রতিধ্বনিত হয় ইরার কণ্ঠ। রাজ, আমি এখানেই আছি, আমাকে খুঁজে তোমার বুকে টেনে নাও। রাত নেমে এসেছে সিঙ্গাপুর শহরে। রাস্তার বাতিগুলো যেন অদ্ভুত এক আলো ছড়াচ্ছে, আধা বাস্তব আধা স্বপ্নের মতো। রাজ হোটেলের বারান্দায় দাঁড়িয়ে নিজের ব্যস্ত শহরটা দেখছে। মনে হচ্ছে প্রতিটা আলো, প্রতিটা ছায়া যেন তাকে কোথাও ডাকছে। মোবাইল বের করে রাজ পুরনো একটা ছবি দেখে। ইরা ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে হেসে আছে, বাতাসে চুল উঠছে। ছবিটার দিকে তাকিয়ে রাজ ফিসফিস করে, তুমি যদি সত্যিই থাকো তাহলে আজ রাতেই দেখা দাও ইরা, তোমাকে না দেখে আমার ভিতরটা মরে যাচ্ছে। এরপর মুহূর্তেই জানালার কাছে হালকা একটা ধোঁয়াটে ছাপ দেখা যায়, যেন কেউ ভিতর থেকে লিখে দিল লেভেল রোড রুফটপ। রাজ থমকে যায়। ঠান্ডা বাতাসে তার নিঃশ্বাস জমে ওঠে কুয়াশার মতো। রাজ আতঙ্কিত গলায় বলে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু জানালার কাছে লেখা শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। রিহান তখন ঘরে ঢোকে, হাতে কফির মগ। রাজ, সব ঠিক আছে তো? মুখটা ফ্যাকাশে লাগছে কেন তোর? কি হয়েছে বন্ধু তোর? রিহান, তুই লেভেন্ডর চিনিস? রাজের কথা শুনে রিহান চমকে উঠে বলে, লেভেন রোড? ওটা তো পুরনো একটা বিল্ডিং এলাকা। 3 বছর আগে বাড়িটা আগুন লাগার পর থেকে কেউ দেখতে যায় না। রাজের বুকের ভিতর কেমন একটা ঝড় বয়ে যায়, চোখে হালকা উন্মাদনার ঝিলিক। রাজ রিহানের কাছে গিয়ে বলে ওঠে, তাহলে ঠিকই ভেবেছিলাম রিহান, ও সেখানে আছে, ইরা ওখানে আছে। রিহান রাজের হাত চেপে ধরে বলে, রাজ, আমি জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু দোস্ত, ওটা খেলাঘর না। ও জায়গাটা অভিশপ্ত বলা হয়। রাজ হাসে, ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত এক অদ্ভুত হাসি। অভিশাপের ভয় যাদের থাকে তারা কখনো সত্যের কাছে পৌঁছাতে পারে না রিহান। আজ রাতে আমি যাচ্ছি লেভেন রোডে। দূরে বজ্রপাতের শব্দ শোনা যায়, আর রাজের চোখে জ্বলকে ওঠে দৃঢ়তা ও রহস্যের আগুন। রাত ঠিক 12টা। সিঙ্গাপুরের শহর তখন নিস্তব্ধ, কিন্তু আকাশে মেঘের নিচে কোথাও যেন গোপনে বাজছে এক অদ্ভুত শব্দ। মনে হয় কেউ শ্বাস নিচ্ছে শহরেরই ছায়া থেকে। রাজ একা হেঁটে যাচ্ছে লেভেল রোডের দিকে। রাস্তার বাতিগুলো একটার পর একটা নিভে যাচ্ছে, যেন কেউ ইচ্ছে করে পথটা অন্ধকার করে দিচ্ছে। হাতে টর্চ লাইট, পকেটে ইরার ছবি, আর বুকের ভিতর কাঁপতে থাকা অজানা উত্তেজনা। পুরনো ভবনটার সামনে এসে রাজ থেমে যায়। ছাদটা যেন এখনও কোনো অদৃশ্য ছায়া ধরে রেখেছে। 3 বছর আগে ইরা নিখোঁজ হয়েছিল। রাজ দরজা ঠেলে ভিতরে ঢোকে। পুরো জায়গাটা ভিজে গন্ধে ভরপুর। দেয়ালে পুরনো পোস্টার ছিঁড়ে পড়ে আছে। দূরে কোথাও ট্যাপ থেকে পানি পড়ছে। টিপ 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 শব্দ ভেসে আসছে রাজের কানে। শব্দটা যেন অদ্ভুতভাবে রাজের বুকের ধ্বনির সঙ্গে মিশে যায়। হঠাৎ টর্চ লাইটের আলো এক কোণে পড়তেই রাজ থমকে যায়। দেয়ালের উপর কেউ লাল রঙে লিখে রেখেছে, শি নেভার লেফট। রাজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চোখের সামনে হঠাৎ এক মুহূর্তের জন্য যেন ইরার ছায়া ভেসে ওঠে। দীর্ঘ চুল, সাদা পোশাক, আর কানে ফিসফিস করা কণ্ঠস্বর। রাজ, আমি এখানেই আছি। রাজ ছুটে যায় সিঁড়ি বেয়ে ছাদের দিকে। বাতাস হু হু করে বইছে। ছাদের রেলিং এখনও সেই জায়গায় অক্ষত। রাজ কণ্ঠ কাঁপিয়ে বলে, ইরা, তুমি কোথায়? একবার দেখা দাও। বজ্রপাতের আলোয় হঠাৎ ছাদের এক প্রান্তে দেখা যায় সাদা পোশাকের অবয়ব। রাজ চোখ মুছে তাকায়, কিন্তু পর মুহূর্তে অবয়বটা উধাও। তারপর মাটিতে পড়ে থাকা পুরনো একটা লকেট চোখে পড়ে। রাজ সেটি হাতে তুলে নেয়। ভিতরে ইরার ছবি, আর পিছনে খোদাই করা অদ্ভুত একটা চিহ্ন, একটা বৃত্তের মধ্যে চোখের প্রতীক। রাজ থমকে যায়, ঠোঁটে মৃদু স্বর টেনে বলে, এই চিহ্নটা আমি আগে কোথাও দেখেছি। ঠিক তখনই পিছনে কারো পদশব্দ। রাজ ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু মৃদু স্বরে কারো হাসির শব্দ প্রতিধ্বনিত হয়, ইরার কণ্ঠের মতো।
ভোরের আলো ছুঁয়েছে সিঙ্গাপুরের আকাশ, তবুও রাজের চোখে ঘুম নেই। রাতভর সেই লকেটটা নিয়ে বসেছিল সে। এক হাতে ইরার ছবি আর অন্য হাতে সে অদ্ভুত ছিন্নবৃত্তের ভিতর চোখ। রিয়ান ঘরে ঢুকে দেখে রাজ পুরো রাত ঘুমোয়নি। রাজ, তুই এখনো ওটা নিয়ে আছিস? একবারও ঘুমাসনি? রাজ চোখ না তুলে উত্তর দেয়। রিহান, এই চিহ্নটা সাধারণ কিছু না, আমি আগেও কোথায় এটা দেখেছিলাম। রাজের কথা শুনে রিহান ঘাবড়ে যায়, তবুও নিজেকে স্বাভাবিক করে রিহানা বলে। কোথায়? রাজ ব্যাগ থেকে পুরনো একটা ফাইল বের করে। ভিতরে কিছু ছবি, কিছু নোট, ইরা নিখোঁজ হওয়ার পর পুলিশ রিপোর্টের কপি। একটা ছবির কোণে লাল কালি দিয়ে একই প্রতীক চিহ্ন আঁকা। দেখ, এই চিহ্নটা তখনও ছিল ইরার নিখোঁজের দিনে। রিহান অবাক হয়ে ফাইলটা হাতে নেয়। মানে তুই বলছিস ইরার নিখোঁজ হওয়ার পেছনে এই চিহ্নের কোনো যোগ আছে? রাজ মাথা নাড়ে, বলতে শুরু করে। এই চিহ্নটা এক গোপন সংগঠনের, দ্য বেল সোসাইটি। শুনেছি তারা মাইন্ড এক্সপেরিমেন্ট নামে এক অদ্ভুত প্রজেক্ট চালায়। মানুষের স্মৃতি, আবেগ, এমনকি অস্তিত্ব পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। রিহান হতবাক হয়ে রাজের কাঁধে হাত রেখে বলে। মানে তুই বলছিস ইরাকে হয়তো তারা ধরে নিয়ে গেছে? রাজের চোখে এক ঝলক জ্বলে ওঠে। না, ওকে তারা অদৃশ্য করেছে রিহান, কিন্তু পুরোপুরি নয়। আমি তো অনুভব করছি ও এখনো এই শহরের কোথাও আছে, হয়তো অন্য রূপে, অন্য নামে। রিহান চুপ থাকে কিছুক্ষণ। বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। তাহলে এখন কি করবি? রাজ জানালার বাহিরে তাকিয়ে বলে। এই শহরে একটা জায়গা আছে, আর্কিভ রিসার্চ সেন্টার। শুনেছি বেল সোসাইটির ডেটা সেখানে লুকিয়ে রাখা হয়। আজ রাতে আমি ওখানে যাব। রিহান রাজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে। তুই যদি যাস আমি তোকে একা যেতে দিব না। রাজ মুচকি হেসে কফির শেষ চুমুক দেয়। ঠিক আছে বন্ধু, তাহলে আজ রাতে সত্যর মুখোমুখি হই। এরপর রিহানা মুচকি হাসি দিয়ে নিজের রুমে চলে যায়। বৃষ্টি তখন আরও জোরে পড়েছে। আকাশের গর্জনের সঙ্গে মিশে যায় এক অজানা শব্দ, যেন দূরে কোথাও কেউ ফিস ফিস করে বলছে, রাজ, সময় শেষ হওয়ার আগে আমাকে খুঁজে নাও রাজ। রাত 2টা, আকাশে হালকা বৃষ্টি, বাতাসে গরম ধোয়ার মতো কুয়াশা। রাজ ও রিহান কালো জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে আর্কিভ রিসার্চ সেন্টারের সামনে। পুরো বিল্ডিংটা বন্ধ, শুধু সিকিউরিটি লাইট টিমটিম করছে। রাজ নিচু স্বরে বলে। ওরা এখানে গোপন ডেটা রাখে, ভেতরে গেলে সব উত্তর পাবো। তুই নিশ্চিত তো এটা সরকারি এলাকা? ধরা পড়লে? ভয় পাস না রিহান, আমার ভয় এখন কেবল একটাই, হীরাকে হারিয়ে ফেলা। দুজন ভিতরে ঢোকে। রাজের হাতে ছোট ফ্ল্যাশ লাইট, কিন্তু রিহান একটা ডিভাইস বের করে দরজা আনলক করে। রাজ অবাক হয়ে তাকায়। তুই বললি শুধু নেটওয়ার্ক এক্সপার্ট, এই সিস্টেমটা তোর কেমনে জানা? রিহান হালকা হাসে, রাজের দিকে তাকিয়ে বলে। বন্ধু, তুই সব জানিস না, কিছু কিছু জিনিস জানতে না দেওয়াই ভালো। রাজের ভিতরটা কেমন জানি ধাক্কা খায়। ওর মনে পড়ে যায় গত রাতে ছাদের সেই পদশব্দ আর রিহানের হঠাৎ অদ্ভুত আচরণ। ভিতরে ঢুকে তারা অন্ধকার করিডোর পেরিয়ে যায়। হঠাৎ এক দেয়ালে রাজের চোখ পড়ে। সেখানে প্রজেক্টর স্ক্রিনে ঝলক দিচ্ছে কয়েকটা মুখ। একটা ছবিতে ইরা। রাজ ছুটে যায় স্ক্রিনের সামনে। রিহান দেখ, এরা এখানেই ছিল। কিন্তু রিহান তখন পাশে নেই। রাজ ঘুরে তাকায়, ছায়ের ভিতর দাঁড়িয়ে আছে রিহান, চোখে ঠান্ডা দৃষ্টি। রাজ চমকে উঠে বলে। রিহান, তুই কোথায় ছিলি? রাজের কথায় রিহান ঠান্ডা গলায় বলে ওঠে। তার মানে তুই জানিস ইরার সঙ্গে কি হয়েছে? রিহানের কথায় রাজের চোখ বড় বড় হয়ে যায়। রিহান মৃদু হাসে, এমন এক হাসি যেটা রাজ আগে কখনো দেখেনি। আমি শুধু জানি সে অদৃশ্য হয়নি, ওকে অদৃশ্য করা হয়েছে আমাদের প্রজেক্টের অংশ হিসেবে। রাজের হাত কাঁপে, গলায় রুদ্ধস্বরে বলে ওঠে। আমাদের প্রজেক্ট মানে তুইও ওই লেভেলের সোসাইটির অংশ? রিহান কিছু বলে না, শুধু পিছন ফিরে হাঁটতে শুরু করে করিডোরের ভিতর। আর চারপাশের আলো একে একে নিভে যেতে থাকে। রাজের কানে তখন শুধু একটা শব্দই প্রতিধ্বনিত হয়, ইরার কণ্ঠ। রাজ ওর উপর বিশ্বাস করে না। রাত এখন 3টার কাছাকাছি। আর্কিভ সেন্টারের গভীর করিডোরে টিমটিমে আলো জ্বলছে।
চারিদিকে হিমেল বাতাসে ধাতব গন্ধ, যেন কেউ বা কিছু এখানে জীবিত না, মৃতও না। রাজ একা দাঁড়িয়ে আছে, রিহান অদৃশ্য। দেয়ালের শেষ প্রান্তে একটা লোহার দরজা, দরজার উপরে লাল অক্ষরে লেখা অথরাইজড অ্যাক্সেস প্রজেক্ট মাইন্ড ভেল্ট। রাজের বুক কেঁপে ওঠে। ইরা হারিয়ে যাওয়ার রহস্য, রিহানের অদ্ভুত আচরণ, সব যেন এই দরজার ওপাশেই গাঁথা। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই অন্ধকারের ভিতর থেকে শীতল আলো ছড়িয়ে পড়ে। ভিতরে সারি সারি ট্যাঙ্কে ভাসছে মানুষের অবয়ব, কেউ চোখ বন্ধ, কেউ আধখোলা, যেন ঘুমন্ত জীবিত মানুষ। রাজের শ্বাস রুদ্ধ হয়ে আসে। তার চোখ হঠাৎ এক ট্যাঙ্কে থেমে যায়। ভিতরে ইরা, অক্সিজেন মাস্ক লাগানো, নিঃশব্দে ভাসছে, যেন কাঁচের ভিতরে বন্দি আত্মা। রাজ ছুটে যায় কাঁচের সামনে, চিৎকার দিয়ে বলে ওঠে, হীরা, আমি এসেছি, শুনছো হীরা? কোনো সাড়া নেই, শুধু মেশিনের শব্দ। ঠিক তখনই পিছনে পদশব্দ। রিহান দাঁড়িয়ে আছে, এবার আর বন্ধুর মতো নয়, বরং ঠান্ডা পাথর চেহারা মানুষ, হাতে ডিজিটাল কন্ট্রোল প্যানেল। রাজের চোখ লাল হয়ে উঠেছে। তুই এটা করেছিস রেহান? এটা কি হচ্ছে? এটা এখন জীবিত নয় রাজ, সে প্রজেক্ট মাইন্ড ভেলের প্রথম সফল সাবজেক্ট। ওর মেমোরি, অনুভূতি, ভয় সব ডেটাই রূপান্তর করা হয়েছে। তুই ওকে মানুষ থেকে মেশিন বানাইছিস? রিহান দীর্ঘশ্বাস ফেলে রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, না রাজ, আমি তাকে রক্ষা করেছি। ও নিজেই রাজি ছিল। তুই জানিস না ও কত কষ্টে ছিল নিজের অতীত থেকে। আমরা শুধু তার মস্তিষ্কটা বাঁচিয়ে রেখেছি। রাজ অবিশ্বাসে মাথা নাড়ে। তুই মিথ্যা বলছিস। ও স্বপ্নে আমার সঙ্গে কথা বলে, ও আমাকে ডাকছে। ও ডাকছে, কিন্তু সেটা ডেটা সিগন্যাল রাজ, তোর মস্তিষ্কে ঢুকে গেছে। ও এখন তোর মনেই বাস করছে। রাজের হাত থেকে টর্চ পড়ে যায়। ছায়ার মধ্যে ইরার মুখ ঝলকে ওঠে হালকা হাসি, চোখে অশ্রু, ঠোঁটে নিঃশব্দে উচ্চারিত, রাজ, আমাকে মুক্তি দাও জান। রাজ এক ঝটকায় রিহানের দিকে ছুটে যায়, কন্ট্রোল প্যানেলটা ছিনিয়ে নেয়, আর ভয়ঙ্কর শব্দে অ্যালার্ম বেজে ওঠে। সিস্টেম রিচ মেমোরি ডিস্ট্রাকশন সিকোয়েন্স ইনস্টেড। রিহান চিৎকার করে বলে ওঠে, রাজ থাম, ও মরবে। রাজ চোখ বন্ধ করে আবারও চোখ খুলে ইরার দিকে তাকিয়ে বলে, ও ইতিমধ্যে মরেছে রিহান, আমি ওকে মুক্ত করব। ওভাররাইড বোতাম চাপ দেয়। পুরো ঘর কেঁপে ওঠে, আলো নিভে যায়, শেষ পর্যন্ত কাজ ভেঙে পড়ে। ইরার ট্যাঙ্ক থেকে আলো বেরিয়ে রাজের গায়ে ছিটকে পড়ে, আর সেই আলোয় মিশে যায় রাজের চিৎকার। হীরা! অ্যালার্মের শব্দে পুরো আর্কিভ সেন্টার কাঁপছে। লাল আলো ঝলকাচ্ছে একটার পর একটা, আর ট্যাঙ্কগুলোর ভিতরে থাকা অচেতন মুখগুলো হালকা আলোতে জেগে উঠছে। রাজের হাতে কন্ট্রোল প্যানেল। রিহান চিৎকার করে বলছে, রাজ, তুই যদি এখন সিস্টেম বন্ধ করিস, এরার মস্তিষ্কের লিঙ্ক ভেঙে যাবে, ও মরবে। রিহানের কথায় রাজ রাগে গর্জে উঠে বলে, না রিহান, ও মেশিনে বন্দী নয়, ও মানুষ। ওকে আমি ফেরাবো। বজ্রপাতের মতো শব্দে রাজ কাজ ভেঙে ফেলে। ঠান্ডা তরলে ডুবে থাকা ইরার দেহটা টেনে বের করে আনে। অক্সিজেন টিউব ছিঁড়ে যায়, মেশিনের আলো নিভে যায়। রিহান দৌড়ে আসে। রাজ, তুই জানিস না তুই কি করছিস? ওর মন এখনো সিস্টেমের সঙ্গে যুক্ত। রিহানের কথার তোয়াক্কা না করে রাজ ইরাকে বুকে চেপে ধরে ফিসফিস করে, ইরা, যদি তুমি আমার কণ্ঠ চেনো, চোখ খুলে দেখো, আমি রাজ, তোমার রাজ। নিঃশব্দ, শুধু মেশিনের ভিতর থেকে হালকা ইলেকট্রিক স্কার্প। হঠাৎ ইরার আঙুল নড়ে ওঠে। রাজের চোখ বড় হয়ে যায়। রাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হীরা, তুমি ঠিক আছো তো? ইরা ধীরে চোখ খোলে। চোখে যেন দুই জগতের মাঝের আলো বাধা, বাস্তব আধা আধা স্বপ্ন। রাজ, আমি জানতাম তুমি আসবে। রাজ কান্না ভরা হাসি দেয়। রিহান স্তব্ধ হয়ে যায়। তার হাতে ধরা কন্ট্রোলারটা ঝুলে পড়ে। অসম্ভব, এরকম রিকভার কখনো হয়নি। তাহলে কি ওসিক? রাজ ইরাকে কোলে তুলে বলে, প্রেমের মস্তিষ্কে কোনো প্রজেক্ট ঢুকতে পারে না রিহান। তুই একে মারতে চেয়েছিলি, আমি ওকে ফিরিয়ে আনলাম। আলাম তখনও বাজে। দেয়ালের উপর রাজ দরজার দিকে ছুটে যায়, ইরাকে বুকে চেপে ধরে। রিহান থমকে দাঁড়িয়ে থাকে, তার মুখে অপরাধ বোধের ছায়া। রাজ, যাস না।
তুই জানিস না বাইরে গেলে ওর মেমোরি ধসে পড়বে। রাজ পিছনে না তাকিয়ে বলে। তাহলে আমি ওর সঙ্গে ধসে পড়ব। ঠিক তখন রিহান পিছন থেকে রাজের মাথায় একটা আঘাত করে। রাজ ইরাকে বুকে নিয়ে পড়ে যায়। এরপর রিহান রাজের সামনে দাঁড়িয়ে জোরে হাসতে হাসতে বলে ওঠে, এরা তুমি রাজকে ছেড়ে আমার কাছে আসো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। তোমার মায়াবী চোখ, মিষ্টি ঠোঁটের হাসি আর রিহান ইরার হাত ধরে কথাগুলো বলছিল। রাজ উঠে রিহানের তলপেটে লাথি মারে। রিহান সাথে সাথেই বিচি ধরে কোকাতে শুরু করে। এরপর রাজ পাশে থাকার রড দিয়ে রিহানের মাথায় বাড়ি মেরে ইরাকে কোলে তুলে বেরিয়ে আসে। বাইরে তখন ভোরের আলো ফুটছে। বিল্ডিংটা পিছনে বিস্ফোরিত হয় আর আগুনের মধ্যে রাজ ও ইরার ছায়া মিশে যায় শহরের কুয়াশায়। ক্যামেরা জুম আউট করে। দূরে সিঙ্গাপুরের আকাশে সূর্য উঠছে। ইরার কণ্ঠ মৃদু প্রতিধ্বনি হয়, রাজ, তুমি আমাকে ফিরিয়ে আনছো, কিন্তু এই শহর এখনো আমাদের শেষ করেনি, শেষ হয়নি তোমার আমার ভালোবাসা। 3 বছর পরে সেই শহর যেখানে রাজ আবারও ইরাকে নিয়ে ফিরে এসেছে। আজ সেই শহরের আলো, সাউন্ড আর দোয়া মিশে তৈরি হয়েছে নতুন এক গল্প। আকাশ জুড়ে ঝুলছে ছোট ছোট লাইট, গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে মেঝে জুড়ে, আর মসজিদের মাইকে ভেসে আসছে কোরআনের তেলাওয়াত। আজ রাজ আর ইরার বিয়ে। কাজী সাহেব বসে আছেন মাঝখানে, দুপাশে সাক্ষী ও পরিবার। রাজ পড়েছে সাদা শেরওয়ানি, মুখে আত্মবিশ্বাস আর চোখে অদ্ভুত শান্তি। ইরা পড়েছে লাল সোনালি শাড়ি, মুখে হালকা মেকআপ, চোখে অশ্রু চিকচিক আলো। রাজ মাহমুদ, তুমি কি ইরা চৌধুরীকে তোমার বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করেছো? রাজ রুমালে মুখ থেকে মৃদু হাসিতে বলে, বিসমিল্লাহ, আমি করলাম। ইরা চৌধুরী, তুমি কি রাজ মাহমুদকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করেছো? ইরা চোখ নামিয়ে মৃদু স্বরে বলে উঠল, আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ। 3 বার করে উচ্চারণ শেষ হতেই সবাই বলে ওঠে। গোলাপের পাপড়ি উড়ে পড়ে আকাশে। রাত চোখ তুলে তাকায়। ইরার হাসির এক ঝলক দেখে বুকটা ভরে যায়। রাতের আকাশের ঝলমলে তারার নিচে বিয়ের পিঁড়িতে রাজ আর ইরা বসে আছে পাশাপাশি নব দম্পতির আসনে। চারপাশে বন্ধু, পরিবার, সুরেলা ব্যাকগ্রাউন্ড বাজছে। তুমি আমার জীবনের আরেক নাম, নরম গিটার ভার্সনে। রাব্বি এগিয়ে আসে, মুখে হালকা হাসি টেনে বলে, বন্ধু, অবশেষে পেলে তোর ইরাকে, তোর পাগলামি সফল হোক। রাজ রাব্বির দিকে তাকিয়ে বলে, পাগলামি নয় রে, এটা বিশ্বাস ছিল। হীরা, আমার দোয়ার জবাব। ইরা চুপচাপ রাজের দিকে তাকায়। রাজ আস্তে করে ইরার কানে বলে, আজ থেকে তুমি আমার জীবন, আমার নামের সম্মান। ইরা মুখে শাড়ির আঁচল চেপে হেসে বলে, তুমি আমার আল্লাহর দেয়া রিজিক রাজ। হ্যাঁ গো সিনিয়র বউ। কথাটা বলেই রাজ ইরা হাসতে শুরু করে। রাতে রাজ ও ইরা একসাথে বারান্দায় দাঁড়িয়ে আছে। বাহিরে বাতাসে গোলাপের গন্ধ, চাঁদ উঁচুতে। রাজ ইরার হাত ধরে বলে, ইরা, আজ থেকে যাই হোক না কেন, আমি তোমার সাথেই থাকবো দুনিয়ার শেষ পর্যন্ত। ইরা মৃদু হাসে, চোখে জল নিয়ে বলে, রাজ, আমি যদি আবার হারিয়ে যাই? রাজ কাছে এসে ফিসফিস করে, তুমি এখন আমার নামের অংশ, কেউ হারাতে পারবে না। দুজনের কপাল ছুঁয়ে যায়। বাইরে আতশবাজি ঝলকানি, আর পিছনে মাইকে ভেসে আছে মাবরুক আলাইকুম আজ জাওয়াজ, তোমাদের বিবাহের অভিনন্দন। রাত নরম আলোয় মোড়া, বাইরে চাঁদ হালকা কুয়াশার ভিতর লুকিয়ে আছে, আর ঘরের কোণে জ্বলছে মোমবাতির আলোর মৃদু ছটা। গোলাপের পাপড়ি ছড়ানো বিছানায় এসে বসে ইরা হালকা রঙের শাড়িতে, মুখে লজ্জার আভা, চোখ নিচু করে আছে, হাতে মেহেদির গন্ধ ভাসছে। দরজাটা আস্তে বন্ধ করে সাদা পাঞ্জাবি পরে মুখে সেই পরিচিত হাসি, যে হাসি একসময় শুধু স্বপ্নে দেখা যেত। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সামনে বসে। দুজনের মাঝে নীরবতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ। রাজ ইরার হাত ধরে নরম গলায় বলে, ইরা, জানো, আমি ভাবতাম এই মুহূর্তটা কোনোদিন পাবো না। তোমার হারিয়ে যাওয়া আমার খোঁজ সব যেন দোয়ার পরীক্ষার মতো ছিল আমার কাছে। ইরা ধীরে ধীরে মাথা তুলে তাকায়, তার চোখে অশ্রু চিকচিক করে। আমি তখনও তোমার জন্য বেঁচেছিলাম, শুধু সময়
আর মানুষ আমাকে ভুলিয়ে রেখেছিল। রাজের চোখ ভিজে ওঠে। সে আস্তে করে ইরার হাত ধরে। মেহেদির রং এখনো গাঢ়। রাজ ফিসফিস করে বলে, তোমার হাতে এই মেহেদি আমার নামের মতো স্থায়ী হোক। ইরা হেসে বলে, ইরা, তোমার নাম তো আমার হৃদয়ে আগেই লেখা ছিল, আছে এবং সারা জীবন থাকবে। এক মুহূর্তে বাতাস থেমে যায় যেন। রাজ ইরার মাথায় হাত রাখে, দোয়া পড়ে। আল্লাহ, আমাদের সম্পর্ক যেন হালাল ভালোবাসার বরকতে ভরে থাকে। ইরা চোখ বন্ধ করে বলে, আমি দুজনের হাত একসাথে জড়িয়ে যায়। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। জানালার ফোঁটা পড়ে বাজছে এক মিষ্টি সুরের মতো। রাজ বলে, এই বৃষ্টি যেমন মাটি ছুঁয়ে গন্ধ ছড়ায়, তেমনি তুমি আমার জীবনে শান্তি এনে দিলে ইরা। ইরা মাথা রাজের কাঁধে রাখে, চোখ বন্ধ করে ফিসফিস করে। রাজ, আমার এই জীবনটা এখন তোমার নামেই লেখা। মোমবাতির আলো ধীরে ধীরে ভিজে আছে। শুধু জানালার বাহিরে বৃষ্টি আর চাঁদের আলো মিলে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। সকালের রোদ জানালা পেরিয়ে ঘরে ঢুকছে। ইরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। মাথায় হালকা ওড়না, কপালে টিপ আর ঠোঁটে একটা ছোট্ট হাসি। হঠাৎ রাজ পিছন থেকে এসে বলে, আচ্ছা, এই মেয়ে এখনো বুঝি স্বাস্থ্য হয়? তুমি তো এমনিতেই আমার চোখের সামনে স্বপ্নের মতো লাগো। ইরা হাসি দিয়ে ঘুরে রাজের দিকে তাকিয়ে বলে, তোমার চোখে সবাইকে সুন্দর লাগে রাজ। তুমি না একটু বেশি নাটকবাজ। রাজ মুচকে হেসে বলে, তুমি তো জানো আমি নাটক করি না, গল্প লিখি। আর তুমি সেই গল্পের নায়িকা, আমার মায়া শহরের মায়াবতী। ইরা রাজের দিকে চোখ উল্টে বলে, তাহলে গল্পের নায়িকা এখন রান্নাঘরে যাচ্ছে, কারণ নায়ককে সকাল সকাল নাস্তা কে বানাবে শুনি? রাজ পিছন পিছন যায়, হাসতে হাসতে বলে, তাহলে আমি নায়িকার সহকারী হব, তেল গরম করব আর ডিম ভাজা পুড়িয়ে ফেলবো। ইরা থেমে যায়, রাজের দিকে তাকিয়ে বলে, না না, তুমি কিছু ধরবে না। আগের বার যেভাবে চা বানিয়েছিলে, আজও পিঁপড়ারাও দৌড়ে পালায়। রাজ হেসে বলে, তাও তো তুমি শেষ পর্যন্ত খেয়েছিলে। কারণ তুমি বানিয়েছিলে, তাই বিষও মিষ্টি লেগেছিল। দুজনেই হেসে ওঠে। দুপুরে রাজ টেবিলে বসে কিছু লিখছে। ইরা এসে তার মাথায় চুল টেনে বলে, এই লেখক সাহেব, বিয়ের পরও লেখা বন্ধ হয় না নাকি? এই লেখার নাম ইরার মুখের অভিব্যক্তি বিশ্লেষণ। বই প্রকাশ হলে তুই নায়িকা। ইরা কপাল ঠুকে বলে। রাজ কাছে এসে ফিসফিস করে বলে, অসম্ভব। তাহলে তুমি সম্ভব কিভাবে হলে? ইরা মুখ লাল করে রাজকে হালকা ধাক্কা দিয়ে বলে, তুমি না একদম অসভ্য। রাজ মুচকি হেসে বলে, দেখুক না, সবাই জানুক রাস্তার জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা পেয়েছে। ইরা আর কিছু বলে না, শুধু হেসে মাথা নিচু করে। রাজ তার কপালের উপরে আস্তে করে চুমু খায়। রাতে ডিনার শেষ করে বসে আছে দুজনে। রাতে হাওয়া বইছে, বারান্দায় চাঁদের আলো। ইরা চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজ পিছন থেকে এসে বলে, এই চাঁদটা দেখো, মনে হয় আল্লাহ আজ শুধু তোমার জন্যই রেখেছে। না রাজ, এই চাঁদ আমাদের দুজন, যেমন এই জীবনটা। রাজ তার হাত ধরে দুজনে আকাশের দিকে তাকায়। ইরা হেসে বলে, একটা প্রতিশ্রুতি দিবা? যে কোনোটা। যত খুনসুটি হোক, যত রাগ হোক, তুমি যেন কখনো আমার পাশে থাকা বন্ধ করো না। রাজ তার হাত টেনে নিয়ে বুকের কাছে রাখে, বলে, তুমি থাকবে আমার দোয়ার ভেতরে, তোমার ছায়ার থেকেও আমি দূরে যাব না। চাঁদের আলো দুজনের মুখেই পড়ে। হাওয়া বইতে থাকে আর তাদের হাসি মিশে যায় সেই আলোয়, যেন ভালোবাসার নাম। ইরা রাজ। সকালবেলা ছাদে কাপড় শুকোতে এসেছে ইরা। চুলে হালকা বাতাস খেলছে। রাজ নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে বলে, এই যে মিসেস রাজ, আকাশটা কি শুধু তোমার জন্যই এত সুন্দর লাগে? ইরা নিচে তাকিয়ে বলে, না, আকাশ সুন্দর ছিল সবসময়, তুমি এখন দেখতে শিখেছো, তা এত সুন্দর লাগছে। রাজ হেসে বলে, তাহলে শিক্ষক হিসেবে তোমাকে ধন্যবাদ দিতে হয়। ইরা মুচকি হেসে একটা ভেজা কাপড় নিচে ফেলে দেয় রাজের মাথায়। রাজ চমকে বলে, এটা কি ছাত্রকে শাস্তি দেওয়া? অবশ্যই, দুষ্টু ছাত্রদের এইভাবে শাসন করা হয়। রাজ কাপড় খুলে মাথা শুকাতে শুকাতে বলে, তাহলে এই শিক্ষককে প্রেমে ফেলতে বাধ্য করা হবে। শাস্তি নাকি পুরস্কার বুঝে উঠতে পারছি না। ইরা মুখ ঘুরিয়ে হাসে। পাশের ছাদে ইরার মাকে দেখে ইরা নিচে চলে যায়। রাজও ভেজা কাপড়টা
হাতে নিয়ে ভিতরে আসে। এরপর ইরা ওর মায়ের সাথে দেখা করতে যায়। দুপুরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ইরা জানালা বন্ধ করতে গিয়ে দেখলো রাজ ছাদে ভিজছে। ইরা চিৎকার দিয়ে বলে, রাজ, পাগল হয়েছো নাকি? বৃষ্টিতে ভিজলে যে তোমার জ্বর আসে, তুমি জানো না? রাজ হাসতে হাসতে হাত ছড়িয়ে বলে, তুমি আসবে নাকি? একা একা ভিজলে মজা লাগে না। ইরা রাগ দেখিয়ে বলে। আমি আসবো না। কিন্তু 2 মিনিটের মধ্যে ইরা ছাতার বদলে ওড়না মাথায় দিয়ে ছাদে উঠে আসে। বৃষ্টি ঝরছে, দুজনের চোখেই চোখ পড়ে। দেখলে, তুমি না বললেও তোমার মন আগে চলে আসে। ইরা হালকা ভিজে গিয়েছে, কাঁপা কাঁপা গলায় বলে। তুমি সব জানো কেমন করে? রাজ ধীরে ধীরে এগিয়ে আসে, তার কপাল থেকে পানি মুছে দিয়ে বলে, কারণ তোমার প্রতিটা ভয়, প্রতিটা হাসি আমি মুখস্থ করে ফেলেছি। বৃষ্টির শব্দে কথাগুলো হারিয়ে যায়, কিন্তু তাদের চোখে যেন পৃথিবীর সব ভালোবাসা জমে থাকে। কিছু সময় ভিজে দুজনেই নিচে চলে আসে। দুজনে ফ্রেশ হয়ে নেয়। রাজ রুমে গিয়ে আবারও ফোনে টাইপিং করতে শুরু করে। ইরা কফি নিয়ে রুমে আসে। কফির মগটা টেবিলে রেখে রাজের বুকে মাথা রেখে রাজের টাইপিং দেখে বলে, তুমি এত ফাস্ট টাইপিং করো কি করে? তোমার মায়াবী মুখ দেখলেই আমার টাইপিং স্পিড তো দূরের কথা, আমার মনের হার্টবিটও বেড়ে যায়। রাজ কথাটা বলেই ইরার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। দুজনেই চোখ বন্ধ করে নেয়। এরপর বাকিটা পাঠক পাঠিকারা বুঝেই নেবেন। সন্ধ্যায় সূর্য ডুবছে, আকাশে কমলা আলো। ইরা বসে কাপড় শুকোচ্ছে, রাজ চুপচাপ তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? ভাবছি, এত দূরের দৃশ্যর পাশে তোমার মতো মানুষ বসে থাকলে আর কি লাগে? এটা কি আমার অপরাধ? ইরা হেসে বলে, এটা আমার অপরাধ প্রতিদিনের মতো, কিন্তু শাস্তি দিতে পারি না তোমাকে। আর কি করেই বা দেবো বলো? তুমি তো আবার আমার জুনিয়র জামাই। রাজ উঠে এসে বলে, হ্যাঁ, আমার সিনিয়র বউ, তবে আমি তোমাকে শাস্তি দিতে পারি। কি শাস্তি? রাজ তার কানে ফিস ফিস করে বলে, আজ থেকে প্রতিদিন তোমার পাশে বসে সূর্য ডুবে দেখবো, এটাই তোমার শাস্তি। ইরা মুখ লাল করে নিচু হয়ে যায়। বাতাসে গোলাপের গন্ধ, দূরে আজানের ধ্বনি। রাজ ও ইরা একসাথে বসে আকাশের দিকে তাকায়, আর দুজনের মনের ভিতর নীরবে একটি বাক্য বাজে, তুমি থাকো, এটাই যথেষ্ট আমার জন্য। রাতটা নিস্তব্ধ, ঘড়ির কাঁটা তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। ইরা ড্রয়িং রুমে বসে বই পড়ছে, চুল খোলা, হাতে 1 কাপ গরম দুধ। হঠাৎ লাইট একসঙ্গে নিভে যায়, চারিদিক অন্ধকার। ইরা চমকে ওঠে। রাজ, লাইট কেন নাকি? কোনো উত্তর নেই, শুধু জানালার বাহিরে বাতাসের শব্দ। ইরা উঠে দাঁড়ায়। রাজ, কোথায় তুমি? ঠিক তখনই অন্ধকার ঘরটার এক কোণ থেকে ভেসে আসে নরম গিটারের সুর। তারপর শোনা যায় রাজের কণ্ঠ। তুই যদি না থাকিস পাশে, রাতটা ফুরায় না। চোখ বন্ধ করে দেখি শুধু তোরই ছবি, মায়াবতী। ইরা অবাক হয়ে তাকিয়ে থাকে। হালকা আলো জ্বলে ওঠে। রাজ সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট কেক আর একগুচ্ছ গোলাপ। ইরা হেসে বলে ওঠে, এটা আবার কি উপলক্ষ? উপলক্ষ একটাই, তুমি আজ 30 দিন ধরে আমার বউ, আর আমি আজও বিশ্বাস করতে পারি না এটা সত্যি। ইরা মুচকি হেসে বলে, এই জন্যই এত নাটক সাজালে তুমি? নাটক না ইরা, চমক। তোমার জন্য আমার জীবনের প্রতিটা দিনই স্পেশাল। ইরা এগিয়ে এসে রাজের গাল টিপে দিয়ে বলে, তুমি না একদম আমার জুনিয়র জামাই। রাজ মজার ভঙ্গিতে বলে, তাহলে তুমি আমার গার্জিয়ান, তাই না? ইরা হেসে বলে, না, আমি তোমার সেই মায়াবতী। তাহলে আজ কি পাবো আমি? পাবে আমার পছন্দের কেকটা, আমি একাই খাবো। রাজ কেকটা টেনে নিজের দিকে নিয়ে বলে, অসম্ভব, কেক ভাগাভাগি হবে, কারণ ভালোবাসা একা হলে চলে না। ইরা মুচকি হেসে বলে, পাবে, আমার পছন্দের কেকটা আমি একাই খাবো। রাজ হালকা গলা পরিষ্কার করে, মোমবাতির আলোয় তাকিয়ে বলে, চাঁদ নেমে আসে তোমার চোখের কুপিরে, আমি হারাই তোমার হাসির ভেতরে। তুমি যদি বলো চুপ থাকো, তবু আমি তোমার নামই বলবো নীরবে। ইরার চোখে পানি চলে আসে। রাজ মিষ্টি হেসে কেকের টুকরো তার মুখের সামনে ধরে বলে, এই যে কবিতার শেষ লাইন, এবার খুশি? ইরা 1 কামড় কেক খেয়ে বলে, শুধু খুশি না, শান্তি, কারণ এই মানুষটা শুধুই আমার। রাজ মুচকি হেসে ইরার হাত ধরে বলে, আর আমি শুধু তোমার, এই রাতটার মতোই। মোমবাতির আলো দুজনের মুখেই নরম ছায়া ফেলে। বাইরে হাওয়ায়
ভেসে আসে বৃষ্টির গন্ধ, আর ঘরের ভিতর বাজতে থাকে তাদের হাসির শব্দ। ইরা হালকা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জানো, এই মুহূর্তে সব কিছু যেন থেমে গেছে, কেবল তুমি আর আমি। রাজ তার কানের কাছে ধীরে ধীরে বলে। তুমি পাশে থাকলেই পৃথিবীটা ছোট মনে হয়, শুধু আমরা দুজন। ইরা চোখ বন্ধ করে তাকায়, মুচকি হেসে বলে, আর এই ছোট্ট পৃথিবীতেই আমার সব সুখ লুকিয়ে আছে। রাজ আঙুল দিয়ে ইরার গালে স্পর্শ করে। মুহূর্তটা এত নরম যে যেন সময়ও শ্বাস থামিয়ে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। বৃষ্টির হালকা শব্দ, মোমবাতির নরম আলো আর তাদের হাসি সব মিলিয়ে এক রোমান্টিক জগৎ তৈরি করছে, যা শুধুই তাদের। এই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত তাদের মধ্যেই থাকুক। সুন্দর হোক রাজ ইরার জীবনে আসা আগামী দিনগুলো। গল্পের নায়িকা ইরাবতী ও নায়ক রাজ মাহমুদের ভালোবাসায় আজ সুখের আবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।